আমাদের আজকের আলোচনায় প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে সুদ কষা। চলুন সুদ কষা নিয়ে কথা বলা যায়। প্রথমত আমি সুদ কষার সূত্র নিয়ে একটু কথা বলবো। এই সূত্র অনেকেরই মনে থাকে না। আমি যেহেতু প্রশ্ন সমাধান ক্লাস করতেছি, এখানে পুরোপুরি বেসিক আলোচনার সময়টুকু নেই, ইচ্ছা আছে সময় নেই। এখন অন্তত সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন যে আপনি চাইলে PNR এই সূত্রটা ব্যবহার করতে পারেন, অনেকেই করে। তবে আমি এই সূত্রটা ব্যবহার করি না, আমি বাংলা সূত্রটা ব্যবহার করি। আবার অনেকে বলেন যে সূত্র ব্যবহার না করলেও চলে, সেটি নিয়েও আমি বেসিক ক্লাসে কথা বলি। কিন্তু আমরা দেখেছি সুদ কষার যে সূত্রগুলো রয়েছে এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত, এবং আপনি ঐকিক থেকে ওই বেসিক থেকে করলেও আলটিমেট এই জিনিসগুলোই আসবে। তো এটার জন্য আমাদের একটু লম্বা আলোচনার প্রয়োজন আছে, বাট আমি শুধু ধরে নিচ্ছি আপনারা বেসিকও জানেন, PNR সূত্রটাও অ্যাপ্লাই করা জানেন। আমি বাংলা সূত্রটা ব্যবহার করবো, কারণ বাংলার সাথে বাংলা ঐকিকের সম্পর্ক আছে, যেটি আমার পক্ষে আমার শিক্ষার্থীকে বেসিক বোঝানোর ক্ষেত্রে হেল্প করে। তো চলুন আমরা মূলত যে সূত্রগুলো, আমরা এই যে সুদের সূত্রটা যদি আমরা শিখি, তাহলে বাকি সূত্রগুলো আমাদের হয়ে যায়। এই সূত্রগুলোর প্রথমত হচ্ছে আসল, হার, হার বলতে আমি সুদের হার বোঝাচ্ছি, রাইট। তারপর হচ্ছে আমাদের কে, এখানে সময়, একে মূলত 100 দ্বারা ভাগ করতে হয়। এটা বেসিকটা আমি পরে কথা বলবো, শুধু সূত্রটার দিকে একটু ফোকাস দেন। যারা এতদিন ধরে PNR ইউজ করেছেন তারাও একটু দয়া করে কিছু সময়ের জন্য ওটা ভুলে যান। হতে পারে আপনি আমার এই স্টাইলে খুব দ্রুতই অভ্যস্ত হয়ে যাবেন। তো এখানে যা শুধু আপনারা মনে রাখবেন, আপনারা তো জানেন এখানে 100 বলতে আসলে কিছু না। ধরেন 5% যদি হয়, 5% মানে 5/100। আসলে ওই যে হারের যে 100টা ওটাই মূলত নিচে আসে, আর কিছু না। এবার আসেন আমরা যে জিনিসটা মনে রাখবো, এই জিনিসটা শুধু এভাবে আমরা মনে রাখবো যে আহারের সময় সুদটা হচ্ছে কখন নিতে হয়। সুদ নেবেন আহারের সময়। দেখেন এই যে আতে হচ্ছে আসল, হারতে হচ্ছে হার, সময় হচ্ছে সময়। জাস্ট এই কথাটুকু একটু মনে রাখবেন, আহারের সময়। সুদটা কখন নেবেন? আহারের সময়। এই যে আহারের সময় সুদটা নেবেন, তার মানে আতে আসল, হার, সময়। আমাদের এখানে 4টি পয়েন্ট যেটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং মাথায় রাখতে হবে। বেসিক করেন, শর্টকাট করেন, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে আসল সম্পর্কে, মানে প্রত্যেকটা অঙ্কে আসল থাকবে, না হলে বের করে নিতে হবে। আপনার সুদের হার থাকবে, না হলে আপনাকে বের করে নিতে হবে, তাই কিনা? তারপর একই সাথে সাথে সময় থাকবে, না থাকলে আপনাকে খুঁজে নিতে হবে। একই সাথে আমাদেরকে সুদ থাকবে। এই 4টি তথ্য আপনাকে মুখস্থ না ঠুটস্থ করতে হবে, যে এই 4টা, মানে আপনি সুদ কষার অঙ্ক করতে গেলে এই 4টা লাগবে। এর মাঝে যদি আপনার কাছে আসল চায় তাহলে বাকি 3টা তথ্য লাগবে। আপনার কাছে যদি সুদ চায়, সুদের হার চায়, তাহলে বাকি 3টা তথ্য লাগবে। আপনার কাছে যদি সুদ চায় তাহলে এই বাকি 3টা তথ্য লাগবে। আলটিমেট তথ্য 4টা। একটা চাবে, বাকি 3টা লাগবে। একটা চাবে, বাকি 3টা লাগবে। কথাটা ক্লিয়ার? ওকে, এইটুকু বুঝতে পারছেন কিনা আপাতত আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। মার্শাল্লাহ, অনেকেই মেনশন করেছেন, শুক্রিয়া। তবে আমি আরো খুশি হতাম অন্তত এই ক্লাসটিতে যদি 150-200 শিক্ষার্থী উপস্থিত থাকতো। ব্যক্তিগতভাবে আমি অনেক প্রণোদিত হতাম। ওকে, মার্শাল্লাহ। একটু দ্রুত কমেন্ট করুন যে অন্তত এইটুকু মনে থাকবে কিনা প্লিজ। আপনাদের কমেন্টটা খুব দ্রুত হতে হবে, আর যারা জুমে যুক্ত আছেন তারা তো সবার আগেই কমেন্ট করতে পারতেছেন। ওকে, থ্যাংক ইউ। আজকে জুমে মনে হয় গতকালকে চেয়ে বেশি শিক্ষার্থী, তাই না? ওকে, মার্শাল্লাহ। ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করবেন, বিশেষ করে অন্তত জুমে যারা আছেন তাদের তো সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি, তাই না? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা একটু কথা আগাবো।
তাহলে এই সূত্রটা আপনি যদি ধরেন এখানে আসল বের করতে প্রথমত আমি একটা নিউট্রাল লাইন লিখবো, এটা সবসময় মাথায় রাখবেন। নিউট্রাল লাইনটা হচ্ছে আর আর গুণ করা, তার মানে হচ্ছে আর আর গুণ করলে আসল ইনটু হার ইনটু সময়, আর এই দুটো আর আর গুণ হয়ে হবে সুদ ইনটু 100। ক্লিয়ার? এখন আপনি যাই চাইবেন তাই হবে, ভালো করে খেয়াল করে। যেমন আমি এখানে এটা 1 নম্বর সূত্র, আমি 2 নম্বর সূত্রটা আসল তৈরি করতে চাই। খেয়াল করেন, আসল তৈরি করতে চাই, তাহলে কি হবে, বাকি দুটো গিয়ে ওপাশে গুণ হবে। তার মানে আমার সুদ ইনটু 100 কে ওপাশে গেলে হার ইনটু সময় দ্বারা আমরা কি করব, ভাগ করব। আমি যদি এবার 3 নম্বর সূত্রটি বের করতে চাই, অর্থাৎ আমি যদি ধরেন হার বের করতে চাই, তাহলে কি হবে, তাহলে ওই একই অবস্থা, সুদ ইনটু 100, বাকি দুটো দ্বারা গুণ হবে, তিনটার বাকি দুটো দ্বারা গুণ হবে, এটা সব সময় মাথায় রাখবেন। আমি যদি 4 নম্বর সূত্রটা ধরেন সময় বের করতে চাই, তাহলে আমার তিনটার দুটো নিচে গুণ হবে, আসলের সাথে এবার হার গুণ হবে, সময় যেহেতু নাই, তার উপরে সুদ ইনটু 100। এখন এই যে সূত্রটা, এটা কিন্তু আপনার মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে কিভাবে কাজটা করবেন, খুব সিম্পল। সেটা হচ্ছে খেয়াল করেন, আপনি এই জিনিসটা তো আপনার মনে আছে, আহারের সময়, এটা সব সময় দেখেন ওরা একটা জোটবদ্ধ ভাবে থাকবে। আহারের সময় আপনি দেখেন ওরা জোটবদ্ধ ভাবে থাকবে, তার মানে আপনি সব সময় জানেন এই তিনটা সরাসরি থাকবে সুদ বের করার সময়, আর বাকি এই তিনটার বাকি সূত্রগুলো হচ্ছে এই তিনটার, সেক্ষেত্রে এরা আড়াআড়ি থাকবে। আসলে এখানে আছে, হার সময় এখানে, হার এখানে আছে, বাকি দুটো এখানে। দেখেন জাস্ট আপনি এটা দেখবেন, এখানে কি আসল বের করতে হবে, তাহলে এই দুটো নিচে, হার বের করতে হবে তাহলে এই দুটো নিচে, আপনার সময় বের করতে হবে তাহলে এই দুটো নিচে। খুবই সিম্পল একটা ব্যাপার, সূত্র মুখস্থির কোনো প্রয়োজন নেই। এবার আসেন আমরা একটু অঙ্কে যাব। আচ্ছা, আমাদের প্রথম অঙ্কটা নিয়ে কথা বলবো, একটু জাস্ট মিনিট, একটু জাস্ট মিনিট। আমি একটু স্লাইডে রিপ্লেস করে নিচ্ছি, একটু জাস্ট মিনিট। সবচেয়ে ভালো হয় নতুন করে যদি আপনারা একটু কমেন্ট করুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ। একটু জাস্ট মিনিট প্লিজ, একটু সময় দেন। অনেক বড় স্লাইড তো, ইনপুট হতে একটু সময় নিচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা প্রথম অঙ্কটা করব। তাহলে প্রথম অঙ্কে আমাদের কি চেয়েছে, এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের কাছে চেয়েছে সুদ কত। তাহলে এটাকে আপনি দুভাবে চিন্তা করতে পারেন। বেসিকে যদি চিন্তা করেন, আপনার 600 টাকার, আপনার কত টাকার সুদ চাইছে, 2 বছরে 9.5%। তাহলে 600 টাকার উপর যদি 9.5%-এর সুদ নেন, এটা হচ্ছে 1 বছরে, চাইছে তারা কয় বছরে, 2 বছরে। তাহলে জাস্ট আপনি বেসিক থেকে, যারা বেসিক নিয়ে কথা বলে তারা সরাসরি এটা বেসিক দিয়ে অঙ্কটা করে ফেলতে পারে। কথা বুঝতে পারছেন? এতে দেখেন 9 9 18 19, 6 আর 19-কে যদি আপনি গুণ করেন, স্বাভাবিকভাবে 6 9 54, 4 হাতের 5, 6-কে 6, 5 কত আমার 11। তাহলে এটিও হচ্ছে আমাদের বেসিক থেকে 114 হচ্ছে অঙ্ক, করেক্ট, সমস্যা নেই। এখন যদি আমি সরাসরি সুদের সূত্র বসাই, তাহলে আমার তিনটা তত উপরে বসাতে হবে আহারের সময়।
তাহলে এই আহারের সময়ের ভিতর আমার আসল বসাতে হবে, তাই কিনা? এরপর আমার হার বসাতে হবে 9.5, এবং আমার সময় বসাতে হবে। কাহিনী কিন্তু একটাই, দেখেন এই যে কাহিনী কিন্তু একটাই, সবগুলো গুণ করতে হবে। আর এটা হচ্ছে হারের 100। তাহলে একই ভাবে আপনি কাটাকাটি করে 114 হবে। ক্লিয়ার? এবার আমরা পরের অঙ্কটাতে যাব। এই অঙ্কটাতে বলা হচ্ছে বার্ষিক 5% সরল সুদে 5,000 টাকা 3 বছরের সুদ আসল। কল টু অ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ। সুদ আসল, এই কনসেপ্টটা মূলত হচ্ছে আমরা তখনই সুদ আসল পাই যখন এখানে আমাদের সুদ এবং আসল এই দুটো একসাথে থাকে। তার মানে এই অঙ্কের সমাধানের জন্য আমার সুদটা জরুরি, অলরেডি আমার আসলটা এখানে দিয়ে দেওয়া আছে। তার মানে চাইছে সুদ আসল, কিন্তু আমাকে মূলত এই অঙ্কে বের করতে হবে সুদ। তাহলে সুদ যদি হয় তাহলে সবকটাকে গুণ করে 100 দ্বারা ভাগ করব। সবকটা বলতে এখানে আছে 5,000, এখানে আছে 5, এবং আরো একটা আছে কত 10। তাহলে সব কটাকে গুণ করে হারের 100 দ্বারা ভাগ করব। এতে করে আমি যদি এখানে কাটে তাহলে এখানে হবে আমার 50। তাহলে 5 5 25, 250, আর হচ্ছে 3, 3 25 হচ্ছে আমার 75, 750 হচ্ছে আমার সুদ। তাহলে সুদ যদি আমার 750 হয়, এখানে আসল হচ্ছে আমার কত খেয়াল করে দেখেন, আসল হচ্ছে 5,000। তাহলে এটা নিশ্চিতভাবে 7,750 হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ঠিক পরের অঙ্কটাতে যাব। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরের সুদ আসলে কত? একই ঘটনা, একই প্রেক্ষাপট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সুদ বের করা। একসাথে সবগুলো গুণ হবে। 120 আছে, গুণ 5, 3, হারের 100। এটা এটা কাটে, এটা দ্বারা এটা কাটলে 2, এটা দ্বারা এটা কাটলে 6, 3 6 18। তাহলে সুদ আসল গিয়ে আমার দাঁড়াচ্ছে, এখানে আসল হচ্ছে 120, সুদ হচ্ছে 18। তাহলে 0, 8, 3, 138। এবার আমরা পরের অঙ্কটাতে যাব। আপনাদের জন্য সুখবর হচ্ছে আজকে ক্লাস, আজকে 6টা 30 মিনিটে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা উন্মুক্ত করে দেব। কোর্সে কি আছে, কিভাবে পড়াবো, কি কি সাপোর্ট দিব, কি কি সুবিধা পাচ্ছেন, সবকিছু উন্মোচন করব। সো যদি আপনার ইংলিশে দুর্বলতা থাকে, কোর্স করার দরকার নেই, অন্তত আমার সেমিনারটা দেখেন আপনার জীবনকে বদলে দেওয়ার মতো গল্প এর মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে ভর্তি হয়ে যাবেন। এখন প্লিজ একটা জিনিস শুধু আমি আপনাদের বলবো, যে আমাদের বইয়ের অফারটা আমরা শেষ করতে যাচ্ছি। আজকে পর্যন্ত বই কিনলে 6 মাসের কোর্সটা ফ্রি পাচ্ছেন, এটি কিন্তু আজকে পর্যন্ত আপনি পাবেন। সো রাত আজকে সন্ধ্যা 6টা 30 মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, 4 নম্বর অঙ্ক। এখানে আমাদের বার্ষিক 9% হার সরল সুদে, দেখেন তিনটা কিন্তু আছে, কত বছর এখানে চাইছি মূলত, কত বছর সময় চাইছে। তাহলে এই সময়টা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আপনারা জানেন আহারের সময় এখানে সময় বসছে, তাহলে আসলটা নিচে বসবে, তাই না? তারপর হারটা এখানে বসবে, আর সুদ ইনটু 100, এটা বাকি তিনটা সূত্রে সবসময় উপরে বসবে। যদি তাই হয়, আমাদের এখানে কত টাকা? 405 টাকা হচ্ছে আমার কি সুদ। তারপর হচ্ছে আমার 100, আসল হচ্ছে আমার 1,500 টাকা। একইভাবে আমার একটা হার লাগবে, সেটা হচ্ছে 9। এবার আমার কাজ হচ্ছে যেটা, খুব ধীরে ধীরে আমি কাটবো। এই 100 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 15 হবে। আমি আরেকটা কাজ করতে পারি, এই 3 দিয়ে এটিকে যদি কাটি, 3 একে 3, 3 3 9, 3 5 15।
আমি এটা দিয়ে ডিরেক্টলি না কেটে 5 দিয়ে কাটবো, তাহলে 3 × 5 = 15, এখানে 5 দিয়ে গেলে 5 × 2 = 10, থাকে 5 × 7 = 35। এবার আমি এটাকে কাটলাম 3 × 27, এই যে আরেকটা 3 আছে এটা দিয়ে আমরা কাটালাম, তাহলে আমাদের আস্তে আস্তে 3 বছর। আমি ছোট করে কেন কাটলাম, যাতে করে যারা দুর্বল আছেন তারা বুঝতে পারেন যে একসাথে সব কাটাকাটি করার দরকার নেই। এবার আসুন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। এখানেও সেম কাহিনী, আমাদের কি চাইছে, সময় চেয়েছে। যেহেতু আমাদের সময় চেয়েছে, আমাদের কাজ হচ্ছে এই দুটো তথ্যই আমরা নিচে লিখব। কত, 800 এবং এখানে আছে 600। শুধু ওই সূত্রটাকে আমরা উপরে লিখবো, সাথে আমাদের শতকরার 100 আছে। এবার খুব ধীর স্থির ভাবে আমরা কাটাকাটি করব। আমরা এটি দিয়ে যদি এটা কাটি 8 আসে, তাই না? এখন এটা দিয়ে কাটলে 6 × 8 = 48। এখন দেখেন এই জায়গায় আমরা যে কাটলাম, এখানে 8, ওকে, এখানে 480, তাহলে 6 × 8 = 48। আপনি যদি এটা দিয়ে কাটেন তাহলে এখানে হচ্ছে 4, এখানে 30, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের সময়টা চাইছে, তাই না? ও, 806, তাই না? 480, ওকে। আমি আবার একটু লিখতেছি, দেখেন, তাহলে এখানে সুদ হচ্ছে 480, ক্লিয়ার? তাহলে আমার হচ্ছে সূত্রের 100, তারপরে এখানে হচ্ছে 800, এখানে হচ্ছে 6। এবার ধীরে ধীরে আমরা কাটাকাটি করব, এটা এটা যদি কাটি, ব্যাস। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন, এখান থেকে আহ এই 8টা থাকবে, 6 × 8 = 48, 0, 8×10 = 80। তাহলে আমরা 10 বছর পাচ্ছি, তাই না? তাহলে উত্তর হচ্ছে আমাদের 10 বছর। এরপর আসেন 6 নম্বর অঙ্কটা। বার্ষিক কত হার সুদে 450 টাকা 17 বছরের সুদ এত টাকা হবে। তার মানে এখানে কিন্তু হার চেয়েছে। আমি আপনাদের একটা টিপস দিচ্ছি। টিপসটা হচ্ছে, আপনি দেখেন আমি এর পূর্বের অঙ্কটা কাটতে গিয়ে কাটাকাটিতে একটু মানে উপরে একটা শূন্য মিস করছি, বাট দেখেন আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করিনি। কারণ কাটাকাটি জিনিস নিয়ে চিন্তা করার চাইতে ওটা মুছে নতুন করে কাটলে আরো কম সময় লাগে। এই কারণে আমি কিন্তু ডিরেক্টলি ওটা মুছে দিলাম এবং নতুন করে কাটলাম, আমার কিন্তু ওর তুলনায় সময় কম লাগছে। কিন্তু একই কাটাকাটি জিনিসে যদি কখনো অনাকাঙ্ক্ষিত ত্রুটি চলে আসে, ওটা বাদ দিয়ে দেবেন, নতুন করে ফ্রেশ করে কাটবেন, তার 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। কথাটা ক্লিয়ার? এবার আসেন, আমরা এখানে হার চেয়েছে, খেয়াল করে দেখেন, হার চেয়েছে, তাহলে সুদের হার চাইলে আহারের সময়, তাহলে আসল এখানে বসবে, আহারের সময় আসল, এখানে কি সময়, আর হচ্ছে হার। তাহলে যথারীতি আমার কি সুদ 100। এখন আসেন আমরা কি করব, এখানে আমাদের সুদ আছে 459, তাই কিনা? এখানে 100, আসলটা হচ্ছে আবার 450, তাই কিনা? তাহলে এখানে আমার সময় হচ্ছে সরাসরি 17 বছর। কত বছর? 17 বছর, ক্লিয়ার? এখন দেখেন, আপনি এটা কাটাকাটির ক্ষেত্রে কি করবেন। প্রথমত হচ্ছে আপনি যতটুকু ছোট করা যায় করে ফেলেন। যেমন এটাকে আপনি চাইলে আরো ছোট করতে পারেন, 5 দিয়ে কাটে এখানে 9 আসবে, তাহলে এই 9 দিয়ে এটা 5 নং 45, আর 9 কে 9 এটা কাটতে পারতেছেন। আবার এটা দিয়ে যদি এটা কাটেন 3 বার হচ্ছে, আবার এই 3 2 যদি গুণ করেন, তাহলে আমার কি হচ্ছে, 6 বছর হচ্ছে। সরি, এখানে তো পার্সেন্ট, এই কারণে 6% হচ্ছে। এবার আসেন আমাদের পরের অঙ্কটা, 7 নাম্বার। 600 টাকার 6 বছরের সরল সুদ এত টাকা হলে সুদের হার কত? তার মানে আমাকে সুদের হার বের করতে বলা হয়েছে। আসেন, সুদের হার। এবার আমি সুদের হার বের করার জন্য আমার সুদ উপরে লিখতে হবে, রাইট? 100, তাহলে আমার আসল ইন্টু সময়। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে সুদ বসাবো, এখানে আসল আছে, বসিয়ে নেন, সময় আছে, বসিয়ে নেন, আমার সুদ হচ্ছে 180 টাকা, এটাকেও বসিয়ে নেন।
এবার আমরা জাস্ট কাটাকাটি করব। এটা দিয়ে এটা কাটলে 6 বার, এটা দিয়ে এটা কাটলে 3 শূন্য, এটা দিয়ে এটা কাটলে 5%। এবার 8 নম্বর অঙ্কটা দেখেন, শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে। দেখেন, এটা শতকরা কনসেপ্টে হচ্ছে হার। শতকরা কত মুনাফা মানে শতকরা মুনাফার হার কত, এটাকে বোঝাচ্ছে। তাহলে সরাসরি আমি কেন এত অঙ্ক করতেছি, কারণ এই প্রত্যেকটা করার আর আপনারা সময় পাবেন না। প্রায় সবগুলো আমি করে দিচ্ছি যাতে আপনার যা দেখবেন পরবর্তীতে। যেহেতু শুক্রবারের পরীক্ষা, তো আমাদের হাতে সময়ও নেই, আমি করে যাচ্ছি। যার দরকার মানে যেটাতে সমস্যা হবে ওটা উনি সলিউশনটা দেখে নেব। বলে এইটুকু ক্লিয়ার কিনা, আপনারা আমাকে একটু কমেন্টে জানান যে এইটুকু ক্লিয়ার কিনা, প্লিজ। ওকে, এবার চলেন আমরা একটু সামনে আগাবো। সেটা হচ্ছে হার বের করব। তাহলে এবার আমরা ধীরে ধীরে এটা মুখে মুখে বের করার চেষ্টা করব, মানে মুখস্থ করার চেষ্টা করব। তাহলে হারের ভিতরে আসল আর সময় আমি লিখলাম, উপরে সুদ লিখবো। তাহলে এটা হচ্ছে আমার 1,500, আর আমার কত থাকবে, 100 থাকবে। এবার আমি যদি কাটাকাটি করি, তাহলে এটিকে কাটাকাটি করলে আমার 30 হচ্ছে। ওকে, অবশ্যই আমি চাইলে এটা দিয়ে আরেকটা ছোট কাটাকাটি করে ফেলতে পারি। আমি চাইলে এখানে দুটো মিলে 15, তাহলে 15 10, তাহলে উত্তর হচ্ছে 10%। এবার আসেন আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি সুদ কষার অঙ্ক অনেক করেছেন, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আপনি খুব একটা বেশি করেন নাই, বা আপনি হতে পারে আজকেই প্রথম করতেছেন। অঙ্কটাতে কি বলা হচ্ছে, অঙ্কটাতে দেখেন বার্ষিক শতকরা 11 টাকা, তার মানে হচ্ছে এটা শতকরা হার 60,000 টাকা। 1 বছরে এটা হচ্ছে সময়, পরিশোধীয় মাসিক কিস্তির পরিমাণ কত। তার মানে আপনার কাছে মাসিক কিস্তি চাচ্ছে। আর মাসিক কিস্তি মানে কি, মাসিক কিস্তি হচ্ছে, আপনারা জানেন যে এর এর মাঝে প্রতি মাসের আসল এবং সুদ থাকতে হবে। প্রতি মাসে কি থাকতে হবে, আসল এবং সুদ। এক মাসের কিস্তির ভিতর কিন্তু ওই যে টোটাল বছরে যে আসল সুদ আছে ওটাকে ভাগ করে 1 মাসের আসল এবং সুদ পরিশোধ করতে হয়। তাহলে এই প্যাটার্নে আমি আগে টোটাল আসল সুদ আমাকে আগে বের করতে হবে। তাহলে টোটাল আসল সুদ কি, আগে সুদটা আমরা বের করি। আসল তো আছে, এখানে সুদটা খুবই সিম্পল। এখানে 1 বছর যেহেতু আর সূত্র লাগবে না। এখানে বলছে 60,000 টাকা। এই 60,000 টাকার 11% হচ্ছে সুদ। ওকে, 11% মানে হচ্ছে 100-1 ভাগ। কয় বছরের, 1 বছরের। যে কোনো শতকরা হারই হচ্ছে মূলত 1 বছরের। কয় বছরের, 1 বছরের। এই কারণে আর আমার সময়টাকে চাইলে আপনি গুণ করে নিতে পারেন, তাহলে আসল হার সময় হয়ে গেল। ওকে, যা হোক, আমরা একটু সূত্র বের করে নিই। সূত্র বের করতে গিয়ে এখানে আমি দুটো শূন্য কেটে দেওয়ার পর এই 11 দিয়ে গুণ করলে 6 11 66, আরো দুটো শূন্য থাকে। এটা হচ্ছে আমার আলটিমেট কি, সুদ। এবার আমার লাগবে মোট আসল এবং সুদ। তাহলে দেখেন তো, 12 মাসে টোটাল 1 বছরের সুদ আসল লাগবে। তাহলে 1 বছরের সুদ আসল আমরা পাচ্ছি কত, এখানে হচ্ছে 60,000 যোগ সুদ হচ্ছে কত, 6,600। জায়গা নাই, নিচে নিচে লিখলাম 666। তাহলে এবার তাহলে মাসে এটা কি 12 মাসে, আমার সুদ আসলটা হচ্ছে এটা 12 মাসে। 12 মাস কেন, কারণ 1 বছর পরের কথা বলছি, যে 1 বছর পরে আমি মাসিক কিস্তিটা কত দেব। তার মানে এটা হচ্ছে 12 মাসের আমার টোটাল এত টাকা পে করতে হবে। তাহলে ওই টাকা পে করতে হলে আমার মাসিক কিস্তি 1 মাসেরটা আনতে হলে আমাকে কি করতে হবে, এটিকে 12 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 6,6,0,0। 12 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে 5 12 60। তাহলে 6 থাকলো আর 6, 5 12 60, আবার 6 থাকলো, তার মানে এই দুটো দুটো মিলে কি
ষাট, 5 × 12 = 60, শূন্য। তার মানে এই যে 5,550 টাকা হচ্ছে আপনার মাসিক কিস্তি। তাহলে পুরো ব্যাপারটা খুবই মজার একটি ব্যাপার, যে আমাদের মাসিক কিস্তির পরিমাণ যখন চাওয়া হচ্ছে, তখন আমাদের একটা কমন সেন্স লাগবে যে মাসিক কিস্তির ভিতর আমার টোটাল সুদ আসল যা আসে, ওর ওই জিনিসটাকে 12টা ভাগ করে আমাকে দিতে হয়। তার মানে সুদ এবং আসল প্রতি মাসে দিতে হয়। সো আমি আগে টোটাল সুদ আসল বের করলাম, দেন 12 দিয়ে ভাগ করে আমরা 1 মাসের সুদ বের করলাম। 1 মাসের কিস্তি, এই কিস্তি মানে হচ্ছে আসল এবং সুদ মিলে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার এখানেও দেখেন যে বিজ্ঞাপনগুলো আসতেছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এটা অফিসিয়াল, যেহেতু স্লাইড আসে বিজ্ঞাপন টুকটাক আসবেই। তো বিজ্ঞাপনগুলো খারাপ না, যেমন 23 অক্টোবর আমাদের 0 থেকে জব বেসিক ম্যাথ ক্লাস হচ্ছে, যেমন এই যে আমি আপনাদের ক্লাস করাচ্ছি, এটি কিন্তু একটা না, আমার 6 দিনে পুরো গণিত শেষ করতে হবে, তারপর সব আইটেম না, যেগুলো খাদ্য অধিদপ্তরে আসছে, আমাকে কি করতে হচ্ছে, শুধু মূল নিয়মটা নিয়ে কথা বলছে, এটা কিভাবে বেসিক থেকে শর্টকাট করবেন বা কিভাবে আরো ইন্টারেস্টিং করবেন যাতে মুখস্থ না করতে হয়, ওটাতে আমি সুযোগ পাচ্ছি না। বাট 0 থেকে জব বেসিক ম্যাথ সপ্তাহে 3 দিন ক্লাস নেই, 6 মাস। তার মানে এখানেই কিন্তু এই ব্যাপারগুলো যত দুর্বলই থাকেন, আপনি প্রো হয়ে উঠবেন। 23 তারিখে শুরু হচ্ছে, তবে এখন অবধি পর্যন্ত এই বইটা নিলে এই 6 মাসের কোর্সটা ফ্রিতে পাচ্ছে। কিন্তু এই অফারটা যে কোনো মুহূর্তে আমরা ঘোষণা করে দেব। অলরেডি আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত হয়ে গেছে যে আমাদের বইয়ের বিনিময়ে কোর্স, এই অফারটা আমরা খুব দ্রুতই বন্ধ করব। ওকে, থ্যাংক ইউ। এবার আছে 10 নম্বর অঙ্কটা। কোন আসল 3 বছরের সুদ আসলে 460 টাকা, 5 বছরের সুদ আসলে 500 টাকা। আমি একটা বিষয় শুধু আপনাদেরকে বলি, তারপর আপনারা এমনিতেই বুঝতে পারেন। ধরেন এখানে আমাকে একটা কথা বলছে যে কোনো আসল, এই আসলের উপর ভিত্তি করে আমার কয়টা দেয়, এই আসলটাকে যদি আমি 3 বছর ব্যবহার করি, তাহলে আমার সুদ এবং আসল মিলে এত হবে। দেখেন, একটা আসলকে 3 বছর ব্যবহার করলে সেখানে যে সুদ আসবে, ওই সুদ এবং যে আসলটার কথা বলছি ওটা মিলে 460 টাকা হবে। আবার ওই আসলটাকে যদি আমি 5 বছর ব্যবহার করে, 3 বছর ব্যবহার না করে 5 বছর ব্যবহার করে, তাহলে সুদ এবং আসল এই দুটো মিলে হবে 500 টাকা। আপনি বলেন তো, এই যে সুদ আসলটা আছে, এই যে সুদ আসলটা আছে, এর মাঝে কি আমার এই আসলটা আছে না? বলেন, এই দুটো, এখানে সুদ এবং আসল আছে, এখানে অতিরিক্ত 3 বছরের সুদ আছে, এখানে সুদ এবং আসল আছে, এখানে অতিরিক্ত 5 বছরের সুদ আছে। কিন্তু আমার এই দুই জায়গায় একই আসল যদি হয়, তাহলে আপনারা বলেন তো আসল কি সেম না? দুই জায়গাতে আসল সেম কিনা, বলেন, ইয়েস ও নো? জি, ওকে। তাহলে যদি সেম হয়, তাহলে এই 5 বছরের যদি আমি সুদ আসল থেকে, দেখেন, আমি এই 5 বছরের সুদ আসল থেকে আমি যদি 3 বছরের সুদ আসলটা আমরা বাদ দেই, কত, 460 বাদ দেই, তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এটা কেন করব পরে বলছি। তাহলে দেখেন তো, এই আসল এখানে এখানে সেম, সেম সেম জিনিসগুলো বিয়োগ করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। যেমন এখানে যদি 5 থাকতো, নিচে যদি 5 থাকতো, 5 5 বিয়োগ করলে কি জিরো, ওটা আর থাকে না। 11 থেকে 11 বিয়োগ করলে কি ওটা জিরো, মানে যে কোনো সংখ্যা এই আসল যদি সেম থাকে, তাহলে আমরা যখন এই 5 বছরের সুদ আসল থেকে 3 বছরের সুদ আসল বিয়োগ করব, তখন এই আসল ভেনিশ হয়ে যাবে। তাহলে ভেনিশ হয়ে যেটা থাকবে 40 টাকা, এটা কি, বলেন? এই জিনিসটা কি, এটা হচ্ছে এই যে আমার যে একটাতে 2 বছরের অতিরিক্ত সুদ ছিল, এই যে এখানে বেশি এখানে কম, কত কম, এই 2 বছর। তার মানে এটা হচ্ছে ওই 2 বছরের সুদ। এখন প্রশ্ন হচ্ছে, সবকিছু বাদ দিয়ে আমি সুদের পেছনে লাগলাম কেন? এর কারণটা হচ্ছে, আমার কাছে আসল চাইছে। দেখেন, আমার কাছে কি চাইছে, এখানে এত টাকা হলে আসল কত,
তো আসল বের করার জন্য আমার একটা সুদ লাগবে, এই যে দেখেন, সূত্রে আমার একটা সুদ লাগবে, তারপর একটা হার লাগবে, আর একটা সময় লাগবে। তাহলে এটা যদি আমার লাগে, এখানে তো সুদ কোথাও নাই, আমার এখানে আসল তো পরের কথা, তাই কেনা? দেখেন তো, আ- দেখেন, তাহলে আমরা এটা এই কারণে আমার এত কিছু লাগবে না। এখন আরো একটু সহজ হচ্ছে, আমার এই যে এখানে কয় বছরের সুদ আসল বলেন তো? 5 বছরের। তাহলে আমি যদি ঐকিক করি, ওটাও দরকার নাই। 1 বছরের সুদ তাহলে কত হচ্ছে? আমার 40কে 2 দিয়ে ভাগ করলে 20 টাকা। তাহলে দেখেন তো, আমার তো আসল বের করাটা সহজ কিভাবে। এই যে আমি যদি 5 বছরের সুদ আসল থেকে 5 বছরের সুদ বাদ দিই, তাহলে এখানকার আসলটা পেয়ে যাব। তাহলে দেখেন তো, 5 বছরের সুদ কত হবে আমার? 5 × 20 = 100 টাকা। তাহলে আমি যদি, এটা আর দরকার নেই, কারণ আমার যেহেতু সরাসরি আসল চাইছে, এখানে আসল আমরা বের করতে পারছি। তাহলে আসল যদি বের করি, তাহলে আমাদের কিভাবে আসতেছে? 500 টাকা ছিল সুদ আসল, 100 টাকা যদি সুদ বাদ দিই, তাহলে 400 টাকা। তার মানে আমি এইটাকে এই কারণে বিয়োগ করছিলাম যে এটাকে সুদে নিয়ে আসছিলাম, ওই সুদকে আমি 5 বছর করতে পারতাম, তাহলে 5 বছরের সুদ আমি বাদ দিতে পারতেছি। এখন যদি আপনি বলেন যে 5 বছর কেন নিচ্ছেন, 3 কেন নিচ্ছেন না, নিতে পারেন। 3 যদি নিতেন, তাহলে এটা কেটে দিয়ে এটা 3 বছরে বের করতেন, তাহলে এটা কেটে দিয়ে এটা 3 বছরে বের করতেন, তখন আসতো 60 টাকা। তবে সেক্ষেত্রে 3 বছরের সুদ আসল থেকে বিয়োগ করতে হতো। সেক্ষেত্রেও আপনি দেখেন, আসল 400 টাকায় হবে, কারণ আসল তো একটা। আশা করি বুঝতে পারছেন। হুম, এবার আসেন, আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? শতকরা বার্ষিক 4 টাকা হার সরল মুনাফা কত টাকা 5 বছরের সবৃদ্ধি মূল 1040 টাকা হবে। আমাদের আসলে দুটো সূত্র আছে। একটা সূত্র হচ্ছে ওই যে যেটা আমরা বলছিলাম, বা হার ইন্টু সময়, সুদ ইন্টু 100, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে, আসলে দুটোই পরীক্ষায় প্রচুর আসে, সুদ ইন্টু 100। দেখেন, এখানে এটা হচ্ছে সুদ আসল, হ্যাঁ। আরেকটা সূত্র হচ্ছে সুদ আসল ইন্টু 100। তাহলে হার ইন্টু সময়, দেখেন তো উপরে কিন্তু সুদ না বসে আসল সহ বসাইছে, এই কারণে নিচে অতিরিক্ত 100 আসলে কল্পনা করে যোগ করে দিতে হবে। এই দুটো সূত্র, এই দুটো সূত্রের কোনটা কখন ব্যবহার করবেন? আমি বলছি, স্বাভাবিকভাবে তো আপনার সুদ হার সময় থাকলে এই সূত্রটা ব্যবহার করবেন। আর যদি কখনো আপনার সব বৃদ্ধিমূল কথাটা থাকে এবং ওই অঙ্কে আসল চাচ্ছে এমনটা যদি থাকে, আসল চাচ্ছে এমনটা যদি থাকে, তাহলে 2 নম্বর সূত্রটা ব্যবহার করবেন। তাহলে 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে গিয়ে দেখেন তো কি দাঁড়ায়। এখানে সুদ আসল সব বৃদ্ধিমূলের, এটা হচ্ছে, এটাকে সুদ আসল বলা হয়। যেখানে মূল এবং যা বৃদ্ধি পাইছে এটা সহ পাওয়া যায়, কথা বুঝতে পারছেন কিনা? তো এই কারণে সব বৃদ্ধি মূল, এটা হচ্ছে মূলত সুদ আসল। তাহলে এখানে সব বৃদ্ধি মূল হচ্ছে 1040 ইন্টু 100, হার হচ্ছে 4 টাকা, সময় হচ্ছে কত? 15। তাহলে 4 15, আর সূত্রের আছে আমার কত? 100। তাহলে আমার এখানে ছোট্ট যে কাজটা, নিচে যোগ অবস্থায় কাটাকাটি করা যাবে না। তার মানে হচ্ছে আমাদের কত আসতেছে? উপরে 1040 ইন্টু 100, 4 15 × 60, 160। এবার আসেন, আমরা একটা কাজ করব। কাজটা কি? খুবই সিম্পল। আপনি এটা ছোট করে ফেলতে পারেন, চাইলে এটা দিয়ে ডিরেক্ট কাটতে পারেন, কিন্তু যারা দুর্বল ডিরেক্ট কাটবেন না। 4 দিয়ে দিলে 4 4 16, 4 2 8 থাকে 2, 24, 4 6 24। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে 2600
এটিকে 4 দিয়ে ভাগ করব। কেন এখানে করলাম না, হয়তো ঝামেলা করলাম না, এটাতে এটা কাটলে এখানে 25 হতো, এই দুটো আবার আমার গুণ করতে হতো। আমার এটা দরকার নাই। 4×6 = 24, থাকে কত, 2। শূন্য বসালে 4×5 করে শূন্য। তাহলে এই যে 650 টাকা, এটাই হচ্ছে মূলত আমার আসলে 650। আশা করি বুঝতে পেরেছেন। 12 নম্বর অঙ্কটা, এই 12 নম্বর অঙ্কে আমরা কি করব, বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরে যত সুদ হয়। দেখবেন এই যে যত, যেটি, দেখেন যত, তত, মানে একটা, এক বাক্যে একটা অংশে যত আর একটা তত, যেটি, সেটি বা ওইটি। হুম, এই বাক্যগুলো সাধারণত আমাদের জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সে আবার দুটি অংশ থাকবে, দুটি অংশ থাকবে। একটা অংশ হচ্ছে দেখেন এই পর্যন্ত, আরেকটা অংশ হচ্ছে আমাদের বাকিটা। কথা বুঝতে পারছেন? এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটো বাক্যাংশ থাকবে। মনে রাখবেন এই দুটো বাক্যাংশের একটা অংশে একটা জিনিস মিসিং থাকবে। কোন জিনিসটা মিসিং থাকবে? ওই চারটার একটা মিসিং থাকবে, মনে আছে? ওই চারটার একটা মিসিং থাকবে। দেখি আমরা প্রথমটা একটু সাঁড়াশি অভিযান চালাই, দেখি ওটা কোনটা মিসিং। এখানে হার আছে, আমাদের চারটে মনে আছে তো? আমি একটু ক্লিয়ার করে দিই, যারা পরে জয়েন হয়েছেন শুরু থেকে দেখলে পুরো ব্যাপারটা অনেক সহজ লাগবে। একটা হচ্ছে কি, সুদ। এটা সবসময় মাথায় রাখতে হবে, শুধু মাথায় না, ঠুটস্থ রাখতে হবে। কথা বুঝতে পারছেন? আসল, হার মানে সুদের হার, সময়, এই চারটার একটা ম্যাচিং থাকবে, চারটার একটা ম্যাচিং থাকবে। দেখেন তো আমার এখানে আছে কি, হার আছে, এত টাকা আসল আছে, সময় আছে, দেখেন তো মিসিংটা কি, সুদ। তাহলে প্রথম বাক্যাংশে যেটা মিসিং থাকবে আপনাকে ওটা আগে বের করতে হবে। তাহলে ওটা যদি আপনি আগে বের করতে চান, তাহলে আমাদের আগে সুদ বের করতে হবে। তার মানে এখানে 500 সব কটা গুণ করতে হবে, তাই না? 3, সময়টা কত, 6, 100 দ্বারা ভাগ করেন। এবার আমরা যথারীতি কাটাকাটি করব। 5, দেখেন এখানে আমি যদি 5×6 = 30, 3, তাহলে হচ্ছে 90। ক্লিয়ার? তাহলে আমাদের সুদ 90। এখন দেখবেন দ্বিতীয় বাক্যে দুটো তথ্য মিস থাকবে। প্রথম বাক্যে তথ্য মিস থাকবে একটা, দ্বিতীয় বাক্যে তথ্য মিস থাকবে দুইটা। এই দুটো তথ্যের একটা অলরেডি আগের বাক্যে যেটা বের করছেন ওটা আমাদের দ্বিতীয় বাক্যে যাবে, মানে সরি দ্বিতীয় বাক্যাংশে যাবে। কথা বুঝতে পারছেন কিভাবে যাবে? দেখেন ওই যে যত কথাটা আছে না, যত, ওখানে দেখবেন ওই টাইপের যত সুদ, এই কথাটার রিফ্লেকশন থাকবে, যেমন তত সুদ। তার মানে এই জায়গায় গিয়ে সুদটা গিয়ে বসবে 90। এবার ওটা এখানে চলে আসলো, এবার এখানে একটা মিসিং থাকবে। এবার এখানে, এখানে ফয়সাল ভাই বলছেন যে সূত্র না করিয়ে বেসিক থেকে করালে ভালো হতো স্যার। অভিজ্ঞতা হয়তো আপনাদের একটু কম, এই কারণে হয়তো বলছেন। আমি বেসিক দিয়েও করাই, সূত্র দিয়েও করাই, আর সূত্রটাও যারা প্রথম কয়েক মিনিট ক্লাস করছেন তাদের কাছে এখন আর এটা সূত্র নাই, এটা এমনি ইউজ করতে পারবেন। আর বেসিকের ব্যালেন্স রাখার সক্ষমতা যারা কেবলমাত্র অ্যাডভান্স লেভেল শিক্ষার্থী তারাই পারবে। আপনারা বেসিক শব্দটা নিয়ে অনেকেই আবেগে আপ্লুত হন, কিন্তু বেসিক সব জায়গায় পরীক্ষার ক্রাইসিস পিরিয়ডে সবার ইউজ করার ক্ষমতা নাই, এবং এই হারটা একটু আটটো না, প্রায় 90+ শিক্ষার্থীদের নাই। তাহলে কি আমরা শর্টকাট শিখবো না, বেসিক শিখবো না? হ্যাঁ, বেসিক শিখবো। পুরো গণিতের কয়টা জায়গায় বেসিক থেকে শর্টকাট করা যায় এটা আমি শেখাই। যে এই কটা অধ্যায়ে আপনি বেসিক থেকে শর্টকাট, পরীক্ষার যত মেন্টাল প্রেশার থাক আপনি অ্যাপ্লাই করলেও কোনোদিনও ভুল হবে না। সো সেখানে বেসিকের বাইরে যাবেন না। আবার এমন পুরো গণিতের অনেকগুলো অধ্যায় আছে যেখানে বেসিক দিয়ে জীবন স্যাক্রিফাইস করবে,
অঙ্ক হবে, কিন্তু 2 থেকে 3 মিনিটের নিচে করতে পারবেন না। এখন একটা অঙ্ক 2 থেকে 3 মিনিট, বেসিকটা আমি আপনাকে শেখাবো, ওতে আপত্তি নাই। বেসিক শেখানোর পর আপনি শিখে গেলেন, আমি নিষেধ করে দেব যে এটা আপনি ব্যবহার করবেন না। এটা জানার জন্য আপনি পড়লেন, ব্যবহার করবেন কি? ওটা ডিরেক্ট শর্টকাট। এরকম শর্টকাট পুরো গণিতে 25 থেকে 30টা হবে, সর্বোচ্চ 40টা হবে। তার মানে 30-40টা শর্টকাটের চাইতে আমরা প্রচুর সিনোনিম অ্যান্টোনিম শিখে, হাজার হাজার শিখে। আপনারা যখন যেখানে ভয় পান, সৎ মানে সবই সূত্র দিয়ে করার মানসিকতাটা খারাপ, কিন্তু স্পষ্টভাবে কোথায় করবেন এটা যদি আপনি ক্লিয়ার থাকেন এবং বেসিক ক্লিয়ার থাকে, তাহলে আপনার কখনোই সমস্যা হবে না। কথাটা বুঝতে পারছেন? এই জায়গাগুলো আমরা বুঝতে পারি না। আবার এমন অনেক অঙ্ক আছে যেটা বেসিক থেকে শর্টকাট পাবেন না, শর্টকাট টেকনিকও পাবেন না। ওই জিনিসগুলোর সলিউশন আপনাকে ওভাবে করা যাবে না, তখন অন্য একটা মেথডে যেতে হবে, হয়তো ব্যাক মেথডে, না হয় অপশন টেস্টে যেতে হবে, না হয় বেসিকের ভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে, যেটাকে আমি বলি ফার্মাস মেথড। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনারা যারা আমার সেমিনার করেন, গণিতের একটা সেমিনার আপনারা করেন, তাহলে আমি শত শত উদাহরণ দিয়ে আপনাকে প্রমাণ করে দেব কোথায় বেসিক থেকে শর্টকাট, কোথায় বেসিক থেকে শর্টকাট নো, কোথায় বেসিক থেকে শর্টকাটও না। আবার মানে বেসিক থেকে শর্টকাট যেখানে যেখানে হবে, এটা আমি আপনাকে বোঝাবো যে এই এই জায়গায় হবে। আবার কিছু জায়গায় বেসিক থেকে শর্টকাট করতে গেলে জীবনেও চাকরি পাবেন না, ওটা বাদ। আবার কিছু জায়গায় সরাসরি আপনি 3-4-5 মিনিটের বিপরীতে একটা ফার্মাস মেথড ব্যবহার করে আপনি 2-3 সেকেন্ডের সমাধান করবেন, ওটাও বেসিক। তো আমাদের আগে বেসিকে কত প্রকার কি কি, এটা আগে বুঝতে হবে। আর আমাদের বাংলাদেশের শিক্ষকদের ভিতর আমরা যে ভুল জায়গাটায় চর্চা করছি, সেটা হচ্ছে বেসিক মানেই আমরা স্টুডেন্টকে বোঝাই সব বেসিক দিয়ে হবে, ভুল। আবার যারা শর্টকাটের পক্ষে তারা মনে করেন শর্টকাট মানেই সব শর্টকাট দিয়ে হবে, দুটোই ভুল। আপনাকে কোথায় থামতে হবে, কোথায় চলতে হবে, এই পার্থক্যটা বুঝতে হবে। এটা আমরা অনেকেই বুঝতে পারি না। আপনি এই যে অঙ্কটা করাচ্ছে, এটা বেসিকে করতে গেলে বলেন তো কয় মিনিটে করতে পারবেন? আপনার প্রেশার নিতে পারবেন কিনা? আমি পারবো, কারণ আমি যোগ্য। কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন ইটস ওকে, আমি বেসিক থেকে শিখবো। আপনি তো 25 বছরের সময় দেন নাই। আর তার মানে এটার ইকুয়ালি বোঝা যায় আপনি সামনে গণিতের পিছনে আরো 10 গুণ বেশি সময় দিবেন এমন না, এভারেজ টাইম দেবেন, কারণ আপনার অন্য সাবজেক্ট পড়তে হবে। তাহলে আপনি চাইলেও এখন আর ওই জায়গায় পৌঁছতে পারবেন না। এখানে দেখেন, বেসিক তখনই আপনি বেসিক থেকে মানে সব অঙ্কই সমাধান করতে পারবেন যদি আপনার স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থাকে। আমি সতর্কতা দিচ্ছি, কেবলমাত্র স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থাকলে আপনি মুখে মুখে অঙ্ক করতে পারবেন, যেগুলোতে বেসিক থেকে শর্টকাট হয় না সেগুলো। কেন? কারণ স্টুডেন্টকে একটা লাইন বারবার 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 করাতে গিয়ে আপনি বুঝে ফেলছেন কত একটা অঙ্কের কোন 10টা লাইন না করলেও আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। তো যাই হোক, এবার আসেন, এই যে অঙ্কটা, এটা যদি আমি সুদ বের করতাম, কাহিনী যারা শুরু থেকে ক্লাস করেছেন তারা কিন্তু জানেন যে ব্যাপারটা কোনো বিষয় না। এটা আমরা জাস্ট এখানে কি করতাম, 500 টাকা, 500 টাকা আমার কত, 3%। 3% পার্সেন্ট সবসময় কিসে হয়? শতকরাই হয়। তার মানে 1 বছরের হয়। আর আমার বলছে 6 বছর, 6 গুণ করলাম। দেখেন এই যে কাহিনী কিন্তু একটাই, কাহিনী একটাই। কথা বুঝতে পারছেন? আর এই সূত্রগুলো এতটাই সহজ যে এটা আপনারা হয়তো আপনাদের মতো ট্রাই করেন, মুখস্থ থাকে না, এই কারণে ফ্রাস্ট্রেশন ফিল করেন। খুবই সিম্পল একটা ব্যাপার। কথা বুঝছেন? আর এখানে আমি যখন এই সূত্র ব্যবহার করব, এখানে সুদ কষার অনেক অঙ্ক আমি চোখ বন্ধ করে বলতে পারবো কোন আইটেমটা বাদ আছে। এমনিতে আপনি ওই আইটেমের দিকে তাকাবেনই না। ওকে, আমি যেটা বলছিলাম 5% হার সুদে কত টাকার 4 বছরে তত শোধ হয়। তাহলে দেখেন তো, আমার কিন্তু এখানে 3টা তথ্য চলে আসছে, হার চলে আসছে, এখানে দেখেন সময় চলে আসছে, সুদ চলে আসছে। আর তার মানে কি লাগবে? আসল লাগবে। এখন একটা জিনিস বলেন তো, আমাদের মাত্র 6 দিনের একটা ক্লাস, 6 দিনে পুরো গণিত শেষ করব, তার মানে হচ্ছে এখানে একদম চুলছেটা বেসিক শেখানো সম্ভব না, যেখানে আমি 6 মাসে শিখে শেষ করতে পারি না, তাই না? ওকে, এবার আসেন, তাহলে আসলটা বের করতে হলে আমি কি করব বলেন? এটার আরো দুটো সঙ্গী আছে, কি? হার এবং সময়। ওটা আড়াআড়ি করে লিখবো। আর উপরে
খেয়াল করে দেখেন আমার সুদ বসবে এবং 100 বসবে। এখন একে যদি আমরা বসাই, সুদ কত বলেন? এখানে 90, 100, হার কত 5, সময় কত 4। দেখেন আপনি ধীরে ধীরে কাটতে পারেন। যেমন এখানে কি 4 5 20, 20 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে 5 9 45, তাহলে আমার আসতে আছে 450। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ। খুব দ্রুত। ওকে, আমরা এবার 13 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলছে? এখানে অঙ্কটা খুবই সহজ। বলছে এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা, 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? মানে অঙ্কটাতে সুদ চাইছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1 বছরের সুদ যখন চায়, যেমন যে অঙ্কেই চাক, সুদের অঙ্কে 1 বছর চাইলে এটা জাস্ট শতকরাই করে ফেলবেন, তখন আর সূত্র ব্যবহার করবেন না। কিরকম? যেমন এখানে এক ব্যক্তি 8%, 20% সরল সুদে 800 টাকার 1 বছরের সুদ আগে তার বের করবে। তাহলে এই সুদটা, প্রথম যে সুদটা 800 টাকার 20%, 800 টাকার 20% কত? 10%, এখানে কত 80, 160। কথা বুঝতে পারছেন? 160 টাকা। ওকে, এটা হচ্ছে প্রথম। পরের যে আমার কত পার্সেন্ট সুদ? 15%। তাহলে 15% সুদ 600 টাকা। ঠিক আছে, 6। তাহলে আমার এটা হচ্ছে কত? 90। তার মানে ওনাকে এই দুটো মোট এত সুদ উনি কি পাবেন? তাহলে এই দুটোর যোগফল কত দাঁড়াচ্ছে? 160 যোগ 90, 0, 9 10 15, 5 হাতের 1, 250। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এখানে বলছে যদি 330 টাকা 3 বছর পরে সুদ আসলে 429 টাকা হয়, তাহলে 650 টাকা সুদে আসলে 5 বছর পর, 5 বছর পর কত টাকা হবে? তাহলে দেখেন তো এখানে কি বলছে অঙ্কটা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আপনি যদি দেখেন এটা একটা বাক্যাংশ, তারপর এখান থেকে এটা একটা বাক্যাংশ, তাই না? এখানে আপনি যদি তাকান প্রথমটাতে কি কি মিসিং আছে দেখে, ও সরি এটা আগে পড়ে গেছে। এত টাকা এটা হচ্ছে আসল, সময় এবং সুদ আসল, তাই কিনা? এখন এখানে দেখেন তো কি কি মিস আছে। আমার 4টা অপশন কি কি? সুদ, আসল, আপনারা কমেন্টে জানাতে পারেন কি কি মিস আছে। হার, সময়। দেখেন এখানে আমার এটা হচ্ছে 300 টাকা, তার মানে কি 3 বছর, সময়টাও আছে 3 বছর। দেখেন এই দুটো জিনিস এখানে মিস আছে, দুটো জিনিস কি এখানে মিসিং আছে। কিন্তু এখানে সুদ আসল আছে। আপনি চাইলে সুদটা বের করে নিতে পারেন খুবই সিম্পলি। এখানে কত? সুদ আসল হচ্ছে 429। 429 থেকে আসল যদি আপনি 300 বাদ দেন, তাহলে 129 হয়। ক্লিয়ার? তাহলে আপনি সূত্র পেয়ে যাচ্ছেন। তাহলে আলটিমেট এখানে বের করতে হবে হার। ওকে, আপনি এবার হারটা বের করে, হারটা বের করলে নিচে আসল হবে 300 এবং সময় হবে 3 বছর, আর উপরে 129 কিন্তু সূত্রের 100।
আপনি চাইলে এটা দিয়ে এটা কাটতে পারেন 3 বার। কথা বুঝতে পারছেন কিনা? মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে এটাও আপনি কাটতে পারেন। কত? 3 4 12, 3 × 3। কথা বুঝতে পারছেন? 129 হচ্ছে আমার সুদ, তাই না? ওকে, তাহলে কিছুই করার নাই, এটা এই অবস্থায় হারটা এসে দাঁড়াচ্ছে, তাই না? আমি আরো একবার চেক করে নিচ্ছি যাতে কোথাও মিস্টেক না হয়। আমার 429 ছিল, 300 বাদ দিয়েছি, তাহলে এখানে গিয়ে দাঁড়াচ্ছে আমার 100। ওহ, এই যে দেখছেন একটু মিস্টেক হয়ে গেছে, যেটা পরেও মিস্টেক হয়ে যেত। আমি খুবই দুঃখিত। এখানে হচ্ছে 330, এটা পরেও মিস্টেক হয়ে যেত। আপনার একটু কমেন্টে এই ব্যাপারগুলো দেখবেন, কখনো যদি কোনো ডিজিট একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 330, খেয়াল করেন। তাহলে 330 যদি হয়, এখানেও চেঞ্জ হবে, এখানেও আমার চেঞ্জ হবে। তাহলে 9 থেকে 0 গেলে আমার 9, 12 থেকে 7 গেলে কত? 9। ক্লিয়ার? তাহলে আমার এখানে গিয়ে দাঁড়াচ্ছে 99, আর এখানে গিয়ে দাঁড়াচ্ছে আমার কত? 330। এবার জাস্ট আমরা কাটাকাটি করব। যদি কাটাকাটি করি, এটা কাটতে পারেন, এটা থাক এই জায়গায়, হ্যাঁ। এখানে 3 33, এটা দিয়ে কাটলে 10, এই 10 দিয়ে এটাকে কাটলে 10। তাহলে 10% হচ্ছে আমার হার। এবার আমরা দ্বিতীয় বাক্যে দেখবো যে কি কি মিসিং আছে। খেয়াল করেন, এটা তো এই যে হারটা বের করলাম, এটা কিন্তু এখানে চলে যাবে। এত টাকার সুদে আসলে 5 বছর পরে কত টাকা হবে, তার মানে আমার সুদ এবং আসল চাইছে। তার আগে এখানে এটা কি আছে? আসলটা দেওয়া আছে, তাই কিনা? এখন যে 5 বছরের পর কত টাকা হবে, তাহলে এখানে আমার যদি আসল দেওয়া থাকে, আসল দেওয়া আছে, আমার সময় দেওয়া আছে। কথা বুঝতে পারছেন কিনা? আবার একই সাথে আমার এই যে যে হারটা বের করলাম, এই হারটা তো এখানেই চলে যাবে। তাহলে আমার সুদ বের করতে হবে। যারা অনেক দুর্বল তারা এই প্যাটার্ন ব্যবহার করতে পারেন। আর আরেকটা ব্যাপার বলি, বেসিক থেকে এমনি বুঝবেন সুদ আসলে চাইছে, তার মানে সুদ না থাকলে আমি সুদ আসলে যাব কিভাবে, এটা একটা ফ্যাক্ট। তাহলে আপনি দেখেন তো, এখানে সুদ বের করতে গেলে সবগুলো, এখানে আসল, হার এবং সময়, এগুলো আপনি কি করবেন? জাস্ট বসিয়ে দেবেন। তাহলে আসল হচ্ছে নতুনটা নিতে হবে 650। হার এখানে 10% আছে, নিতে হবে। সময় আমাদের 5 বছরের কথা বলছে, ওকে। তারপর নিচে আমার 100। আমি যদি সূত্র ফেলি, আহ এটা হচ্ছে আমাদের কত? 10। এটা হচ্ছে 2। 2 দিয়ে যদি আমরা এটা কাটি, 3 × 2 = 6, 2 × 2 = 4, 5 × 2 = 10। এটা হচ্ছে মূলত আমার কি? সুদ। এবার সুতরাং সুদ আসল আমরা বের করি যদি, সুতরাং তাহলে এখানে আসল আমরা কত ইউজ করছি? 650, 50, 325। তাহলে এখানে দাঁড়াবে 5, এখানে 5, 9, 900। একটু ভুল হয়ে গেছে, একটু খেয়াল করে। এখানে কত? 5 × 2 = 10, তাই না? আমাদের 650, তাহলে এখানে ঠিকই আছে 5, এখানে 7, এখানে কত? 975। তাহলে বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? প্লিজ এইটুকু একটু আমাকে কমেন্টে জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। ওকে।
আমরা প্রায় অনেকগুলো অঙ্ক করে ফেলছি, এবার দেখেন এটা কি অঙ্ক। 15 নাম্বার। আমরা অলরেডি কত মিনিট সময় চলে গেছে? ওকে, 1 ঘন্টার উপর চলে গেছে। যা হোক, এক ব্যক্তিকে তার মোট ঋণের প্রথম 600 টাকার জন্য একটু ফাইন্ড আউট করো। এই যে প্রথম যে 600 টাকা, এটার জন্য তাকে 8% হারে সুদ দিতে হবে, এবং 600 টাকার যখন বেশি হবে তখন তাকে 7% হারে সুদ দিতে হবে। আর একটা বছর যদি তার ঋণের পরিমাণটা 6,000 টাকা হয়, সেই বছর তাকে কত টাকা শোধ দিতে হবে? স্পষ্ট। প্রথম 600, খেয়াল করেন, প্রথম যে 600, এই 600 টাকার জন্য তাকে 8% সুদ দিতে হবে। তাহলে এটা আমরা প্রথম 600-র ক্ষেত্রে একটু সুদটা বের করি। তাহলে এটা হলো আমার 48। এখন প্রথম 600 বাদ দিয়ে আমি যদি এই 6,000 টাকা থেকে প্রথম 600 যদি আমি বাদ দিই, 0,0,4, এখানে 5,000, কত, 400। তাহলে দ্বিতীয় 5,400 টাকা, এর এই 400 টাকার উপর সুদ বের করতে হবে। প্রথমে আমরা 600 টাকার উপর বের করলাম, এবার দ্বিতীয় 500 এত টাকার উপর কি বের করব? সুদ বের করব। তাহলে 5,400, এটার উপর পার্সেন্টেজটা হচ্ছে আমার 60 টাকা। তাহলে আমি যদি এখানে নর্মালি কাটাকাটি করি, 100 দিয়ে এটা কাটলে জাস্ট 54 থাকবে। তাহলে 4 × 7 = 28, 8, 2, 5 × 7 = 35, 2, 37। এটা হচ্ছে দ্বিতীয় দফা, এটা ছিল প্রথম দফা। এখন দেখেন সে বছর তাকে কত টাকা শোধ দিতে হবে, মানে একবার দিছে এত, আবার এত, তার মানে এই বছর মোট সুদটা দিতে হবে তাকে এখানে 48 যোগ হচ্ছে 378, 8 আর 16, হাতের 1, তাহলে 11, 12, 2, হাতের 1, 4, 426। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল, তাই না? এবার আসেন 16 নাম্বার অঙ্কটি। শতকরা 10 টাকা মুনাফায় 100 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধির অঙ্কের আমার একটা চমৎকার চমৎকার একটা কৌশল আছে, যেটা আমি আমার ম্যাথ টিউটর বইটাতে যুক্ত করেছি। এটা দেখবেন বাংলাদেশে প্রথম আমার এই মেথডটা ফলো করা, যেটা আপনি ফলো করলে আপনাকে আর নতুন করে কি করতে হবে না, ওই চক্রবৃদ্ধি সুদের যে জটিলতা, হিসাব নিকাশের জটিলতা, ওটাতে যেতে হবে না। এখানে এ যাবৎকালে খাদ্য অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে, দুটো টাইপ, একটা টাইপ আছে 2 বছরের। সো আমি শুধু 2 বছরেরটা দেখাবো, 3 বছর 4 বছর দেখতে হলে একটু বইটা দেখে নেবেন। আমি 2 বছরের প্যাটার্নটা হচ্ছে, যখন কোনো চক্রবৃদ্ধি সুদ থাকবে, যদি বুঝতে পারেন ভালো, না হলে আপনার মতো আপনি করে যাবেন, কারণ এটা একদম, যেহেতু আমি বেসিকের গভীরে ঢুকতেছি না। এটা নিয়ম হচ্ছে, প্রথমত যে আসলটা দেবে, ওই আসলটা আমাকে নিতে হবে। ওকে, আমরা আসল নিলাম। প্রথমত কত বছর বলছে? শতকরা 10 টাকা। তার মানে শতকরা 10 টাকা কত হয়, সেটা আগে আমাদের বের করতে হবে। কাটাকাটি করলে আমার কত আসছে? 10 টাকা। ওকে, এবার 2 বছরের জন্য আমাকে এই যে যে সুদটা আসলো, হুম, এই সুদটা আবার এর উপর আমি 10% নেব, এর উপর আবার আমি 10% নেব। তাহলে এর উপর 10% নিলে আমার আস্তে আস্তে কত? 1 টাকা। মনে রাখবেন, 2 বছরের ক্ষেত্রে যদি হয়, দেখেন এটা কিন্তু ধাপ কি, 1, ধাপ 2। যদি 2 বছরের জন্য হয়, তাহলে 2:1 মুখস্থ রাখবেন। এটা বেসিক এখন যাচ্ছি না, জাস্ট 2:1 মুখস্থ রাখবেন। প্রথমটার সাথে 2 গুণ করবেন, 20। দ্বিতীয়টার সাথে 1 গুণ করবেন, তাহলে কত? 1। তাহলে মোট সুদ হচ্ছে 21 টাকা। ক্লিয়ার? এখানে আমার
মোট সুদ হচ্ছে কত? 21 টাকা। ওকে, এখন একটু খেয়াল করেন চক্রবৃদ্ধি মুনাফা কত। কিন্তু এখানে তো মুনাফা অপশন ভুল আছে। অপশন ভুলা আছে কারণ শুধু মুনাফা চাইছে, 21 টাকা হবে। বুঝতে পারছেন? এটা উত্তর যেটা আসছে এটাই উত্তর, এটাই উত্তর। এখন এটা অপশন গুলো ভুল আছে, অপশন গুলো ভুল আছে, উত্তর হবে 21। এখন যদি চক্রবৃদ্ধি মানে সুদ সহ চক্রবৃদ্ধি চাইতো, তাহলে আমার 100 যোগ এই মুনাফাটাকে যোগ করে দিতাম, তাহলে হতো 121 টাকা, যদি সুদ আসল সহ চাইতো। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কে যাব। এখানে এই অঙ্কটা, এটা একটা একাডেমিক বইয়ের অঙ্ক, তবে এই টাইপের অঙ্ক আসে। দেখেন এই অঙ্কটাতে কি বলছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, দেখেন বৃদ্ধির হারটা যদি প্রতি হাজারে বলে, তাহলে এটা শতকরা হারে নিয়ে নেবেন, কারণ আমরা সুদ কোষা সবকিছুই শতকরা হারে হিসাব করি। তো এই কারণে আমরা আগে হারটা বের করে নেব। এখানে দেওয়া আছে যে 1000 জনে কত, 25 জন, কিন্তু আমাদের মূলত 100 জনে বের করতে হবে। তাহলে 100 জনে বের করতে হলে, তাহলে আলটিমেট আমাদের যে হারটা, এটা 2.5 হবে। এবার আসেন ওই একই মেথড, এই অঙ্কটাও চক্রবৃদ্ধি সুদ 2 বছরের, আগের মেথডটাই আমরা এখানে ফলো করব। ঠিক আছে, দেখেন এখানে প্রথম বছরে আমি কত, 64 লক্ষ, এই 64 লক্ষের 2.5%, এটা তো 2.5% তাই না, 2.5% দেব। তো এই 2.5%টা আমার কত আসে দেখেন তো। আমি যদি এই জায়গাটাতে এটা আমি কেটে দেই, তাই এখানে, তাহলে আমরা এটা দিয়ে এটাকে গুণ করব। তো এখানে শূন্য আছে 3টা, এটা মাথায় রেখে, হুম, দশমিকের জন্য আরেকটা কাটা যাবে, এটা পরে। আপাতত এটা আমরা গুণ করি। 4 × 25 হচ্ছে 100, খেয়াল করে, হাতে থাকলো আমার 10, 6 × 25 হচ্ছে আমার 150। তাহলে এই 150 এটা যদি আমরা যোগ করি, তাহলে হবে 16, 160। এখন খেয়াল করে দেখেন এখানে আমার আরো 3টা শূন্য আছে, সরি, হ্যাঁ আরো 3টা শূন্য আছে। এখন আমাদের এই যাদের দুটো গুণ করলাম, এদের ভিতর এক গড়ের দশমিক আছে, তার মানে এই পর্যন্ত আমাকে বাদ দিতে হবে, এক গড় বাদ দিতে হবে। ওকে, তাহলে আমার আসলো 1,60,000। এবার আসেন, এবার কাজ হচ্ছে এই 1,60,000 আমরা নেব, এর 2.5% আমরা নেব আবার, এর 2.5% নেব। এর 2.5% নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, কাটাকাটি করব। ঠিক আছে, এখানে শূন্য রইলো আর কয়টা, 2টা, আমরা এইটুকু গুণ করব। এইটুকু যদি আমরা গুণ করি, তাহলে কি আসতেছে, 6 × 25 150, শূন্য, আমার তাহলে হাতে থাকতেছে কত, 15। 25 একে 25, তাহলে 5 × 5 = 10, 3 1 4। ক্লিয়ার? এখন খেয়াল করেন, আমি আবারও বলতেছি এখানে এত, ওকে থ্যাংক ইউ। এখন এই জায়গায় আরো দুটো শূন্য আমার রয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, আমাদের এই জায়গাটাতে এক গড় দশমিক আছে, তার মানে এক গড় দশমিক আমার বাদ দিতে হবে, তাহলে এখানে গিয়ে দাঁড়াচ্ছে কত, 400। ক্লিয়ার? এখন আসেন, আমাদের সূত্রে ছিল 2.1, সূত্রে কি
2.1। তাহলে এবার এখানে আমি 2 গুণ করব, এখানে আমি 2 গুণ করব, সরি এখানে আমি 1 গুণ করব, তাই না? রাইট। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কত, এখানে 3টা শূন্য লিখবো, একটা শূন্য লিখবো, 16 দুগুণে 32 লিখবো, তার মানে 3,20,000। আর এখানে তো সরাসরি 4,000ই দাঁড়াচ্ছে। এখন যদি এই দুটো আমরা গুণ করি, তাহলে দেখেন তো, 3,20,000 আর 4,000, 24,000 হবে। তার মানে 3,24,000 হচ্ছে আমার কি সুদ, মানে ওই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা। আর বলছে ওই শহরে জনসংখ্যা কত হবে, মানে ওই চক্রবৃদ্ধি মুনাফা সহ আর কি। তাহলে আমাদের ছিল 64 লক্ষ, তাহলে 64 লক্ষ এর সাথে আমরা কি করব, যোগ করব, তাই কিনা? এর সাথে যদি আমরা যোগ করি 64 লক্ষ, খালি টাকা হয়ে যায়, তাই না? এটা আস্ত মানুষ। দেখেন, এখানে 4, এখানে 2, এখানে 7, তার মানে কি এখানে আসতেছে এত। বলেন বুঝতে পারছেন কিনা? অঙ্কটা আবার দেখে নেবেন, এখানে ধীরে ধীরে সমাধান করলাম এই কারণে যারা গণিতে ক্যালকুলেশনে এক্সপার্ট না, তারা যে মেথডেই করেন না কেন, কথা বুঝতে পারছেন, যে মেথডই করেন না কেন, আপনার ক্যালকুলেশনের জন্য অঙ্কে আটকা পড়ে যাবেন। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? এবার আসেন আমরা, ওকে, আপনাদের স্মরণ করে দেওয়ার মতো কিছু নেই, আজকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। বই দিয়ে কোর্স করার সুযোগটা আপনারা আজকেও পাচ্ছেন, ক্লাস চলাকালেও অফারটা নিতে পারেন, অথবা আজকে ওরিয়েন্টেশনের আগে কনফার্ম করে ফেলে, তাহলে 6 মাস আমার সাথে ইংলিশ শিখতে পারবেন। আর আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দেব। ওকে, এটা গণিত 23 তারিখে শুরু হচ্ছে। আমরা এখন নতুন অধ্যায় শুরু করব। তার আগে বলেন, এই যে লম্বা একটা সময় ক্লাস নিলাম, এইটুকু কেমন বুঝলেন প্লিজ? 1 ঘন্টা 15 মিনিট লেগেছে, তাই না? সমস্যা নেই। বলেন। আপনারা ফেসবুকে যারা আছেন তারা ইনএক্টিভ হলে কেমনে? আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করে লাইভ ক্লাস দিচ্ছি, তাই না? আপনারা ইনএক্টিভ হলে তো হবে না। বলেন। আমার জুমের ছেলেপেলে কিন্তু একদম এই জায়গায় বেশ অ্যাক্টিভ, যতজন যুক্ত হয় মার্শাল্লাহ তারা একদম সিরিয়াসলি ক্লাস করে। ওকে, এখন আমরা বাস্তব সংখ্যায় যাব। আরেকটা বিষয় একটু বলি, আহ, যারা ফেসবুকে যুক্ত হয়েছেন, আপনারা যদি আহ, উপস্থিত না থাকেন তাহলে কিন্তু 6 দিনের জার্নিটা শুরু করা কঠিন হবে। কথা বুঝতে পারছেন? আপনাদের উপস্থিত থাকতে হবে, অন্তত আপনার একটু লাইভটা শেয়ার করে দেন। আমি যে এই যে কষ্ট করতেছি, স্টুডেন্ট ছাড়া পড়ানো তো টাফ, তাই না? এখন লাইভ ক্লাসটা একটু শেয়ার করেন, এবং পাশাপাশি আপনার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে একটু মেনশন করেন। কথা বুঝতে পারছেন? আপনারা যত আগ্রহ দেখাবেন, আমি এই ধরনের চ্যালেঞ্জ বা বিভিন্ন সাপোর্ট এটা আমি পরবর্তী সময়গুলোতেও দেব। সো এখানে আপনারা যারা রিয়েল উপকার ভোগী, তাদের কিন্তু উচিত যে এই জায়গাটা প্রমোট করা, কারণ আপনিও লাভবান হচ্ছেন, আপনি ফ্রিতে আরো সামনে অনেক অনেক সাপোর্ট পাবেন। সো প্লিজ আপনাদের জায়গা থেকে এই কাজটুকু করেন, অন্তত যাতে উপস্থিতি বেশি থাকে। উপস্থিতি বেশি না থাকলে দেখেন এত লম্বা ক্লাস, কথা বলা কিন্তু খুব টাফ, তাই না? প্লিজ একটু দ্রুত একটু জানাবেন, দ্রুত একটু আপনারা আপনাদের প্রিয়জনকে একটু কমেন্ট করবেন, মানে মেনশন করে দেবেন। ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। বাস্তব সংখ্যার অঙ্ক মোটামুটি বেশ কম না, ভালোই আছে। তবে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব যাতে আমরা অনেক বেশি অঙ্ক করতে পারি। আমাদের প্রথম অঙ্কটা দেখেন, যখনই বর্গের অন্তর পাবেন, আপনাদের একটা সিরিজ আমি চালাচ্ছি, ওই সিরিজে এটা বেসিক নিয়ে কথা বলেছি।
সো বেসিক যাদের দরকার তারা ওই সিরিজ থেকে দেখে নেবে, অথবা পেইড বেসে যারা আছেন তারা এই বেসিকগুলো অনেকবার শিখছেন। ঠিক আছে, এখন দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45। ভালো করে খেয়াল করেন, এই টাইপের যদি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর থাকে তাহলে যে সংখ্যাটা দেবে এটাকে গড় করবেন। কি করবেন? এটাকে গড় করবেন। গড় মানে কি? 2 দ্বারা ভাগ করা। তাহলে এখানে আস্তে আস্তে কত? 22.5। তো এই ওই ক্রমিক সংখ্যা দুটোর 0.5 আগে পাবেন একটা 22, আবার এর সাথে 0.5 যদি যোগ করেন আরেকটা পাবেন 23। এই হচ্ছে ক্রমিক সংখ্যাটা। ক্লিয়ার? তাহলে আমার কাছে চাইছে সংখ্যা দুটি কত, তাহলে একটা 22 আর একটা 23। জাস্ট গড় করবেন, গড় করার পর 0.5 আসবে, এই পাশে একটা নেবেন ও পাশে একটা নেবেন। দেখেন বর্গের অন্তর আছে 43, তাহলে আমি কি করব? জাস্ট গড় করব, তাই কিনা? তাহলে গড় করলে আমার কত হবে? 21.5। তাহলে এই পাশে একটা 21, ও পাশে 0.5 বাগালে আর একটা কি? 22। তাহলে উত্তর হচ্ছে 21 এবং 22। যত 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 এবং তত বেশি কম নিয়ে যদি অঙ্ক আসে এই অঙ্কটাও গড় করবেন, গড় করলে সরাসরি উত্তর পাবেন। যেমন 31 আর 55 যোগ করেন এবং যোগ করে যদি গড় করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। তাহলে কত? এখানে 6 8, তাহলে 4 3। তাহলে ওই সংখ্যাটা হচ্ছে কত? আমাদের 43। ক্লিয়ার? আজকে দেখা হচ্ছে 20 তারিখ ইনশাল্লাহ। দেখেন এই গড় জাস্ট করবে তাহলে উত্তর পেয়ে যাবেন। 999 যোগ 797, 2 দ্বারা ভাগ করেন। তাহলে এখানে 9 10 16 6 হাতের 1, 9 10 19 9 হাতের 1, 8 8 9 কত হচ্ছে? 16 17। 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 898। ক্লিয়ার? এবার আসেন, যদি আপনার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থাকে, তিনটি থাকতে পারে, যোগফল থাকে, এটা একটু মাথায় রাখবেন। যদি যোগফল থাকে তাহলে এই অঙ্কটাও গড় করবেন, গড় করলে আপনি মধ্য সংখ্যাটা পেয়ে যাবেন। এই বেসিকটা নিয়ে আগের দুটো অঙ্ক মূলত করানো হয়েছে। ধরেন এই 123কে যদি গড় করেন তাহলে কত আসতেছে? 41। এই 41 হচ্ছে মধ্য সংখ্যা, আর সংখ্যা তিনটা হচ্ছে আগের একটা আছে 40, পরের একটা আছে 42, কিন্তু এটা হচ্ছে কি? মধ্যম সংখ্যা। আমি আবারও বলছি, যাদের বেসিক দরকার আমি একটা সিরিজ করাচ্ছি সকাল 11টায়, এই সপ্তাহ বন্ধ আছে, আগামী সপ্তাহে আবার ক্লাস আছে, সেখানে এগুলোর বেসিক নিয়ে আমি কথা বলেছি, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ক্লিয়ার? এবার আসেন, এখানে আমরা অজানা সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে? ওকে, দেখেন ম্যাথ ক্লাস 23 তারিখে শুরু ভাইয়া বা আপু, 23 তারিখে। এই টাইপের অঙ্কগুলো দেখেন, একটা সংখ্যা বলছে, একটা সংখ্যা এক্স ধরবে, বলছে এর 3 গুণের সাথে, ওকে 3 গুণ করবে, তাহলে 3x। এর বলছে এর সাথে দ্বিগুণ যোগ করলে 2 যোগ করবে, তাহলে হচ্ছে কি 2x। এটা বলছে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর হবে জাস্ট 90। তাহলে দেখেন এটা 5x, এখানে 90, তাহলে x এর মান হচ্ছে এটা দিয়ে এটা কাটলে 18। উত্তর কত? 18। এবার আসেন 7 নম্বর, 2 অঙ্কের কোন সংখ্যার, দেখেন এখানে অঙ্ক বলে না, জাস্ট একটা সংখ্যা বলছে, এগুলো তো 2 অঙ্কেরই তাই না? কিন্তু এটাতে উল্লেখ করে দিয়েছে 2 অঙ্কের, আপনি আবার ঘাবড়ে যাবেন না, ওই হুবু একই অঙ্ক, মানে কি একই উত্তর। আমাদের এখানে মূলত 2 অঙ্কেরই হয়, তাই না? কারণ হচ্ছে 2 অঙ্কের অপশনেও 2 অঙ্কই আছে। ক্লিয়ার? তার মানে অঙ্কটা আগের মতোই, একদম এই অঙ্কটাই অতিরিক্ত 2 অঙ্কের লাগিয়েছে। কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়, বিয়োগ তো বুঝতেই পারছেন। কোন সংখ্যা, এটা এক্স বলছে, এটাকে আগে 8 গুণ করতে বলছে, তাহলে এটাকে যদি আমি 8 গুণ করি তাহলে 8x। আবার এটাকে দ্বিগুণ করতে বলছে, তাহলে এটা হচ্ছে 2x। এখন বলছে করার পর এদেরকে বিয়োগ করেন, বিয়োগ করার পর এখানে 72 হবে। ওকে, তাহলে এখানে 6x, এখানে 72, তাহলে আমাদের x যাবে তাই না?
এক্স এর মান হচ্ছে কত, সরি, 6 × 12 = 72। তাহলে উত্তর কত, 12। ওকে, 23 তারিখ, 23 অক্টোবর। 23 অক্টোবর দেখা হচ্ছে 6 মাসের জন্য। ঠিক আছে। 9, কোন সংখ্যার 2/3, তাহলে কোন সংখ্যাটা আগে ধরে, এক্স। 2/3, 2/3 মানে এটা। ওকে, 2/3 বলছে, তাই না? তাহলে 2/3 আমরা যদি হিসাব করি তাহলে উপরে 2x, নিচে 3। এর ওই সংখ্যার চেয়ে, ওই সংখ্যা, খেয়াল করে, ওই সংখ্যা মানে হচ্ছে এক্স। কথা বুঝতে পারছেন? ওই সংখ্যা মানে কি, এক্স। ওই সংখ্যা মানে হচ্ছে এক্স। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা আমি একটু অনুমতি নিয়ে নিচ্ছি, যেহেতু লম্বা সময় ক্লাস, মাঝখানে একটু চা পান করতে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা একটু সামনে আগাতে থাকি। দেখেন, এই জিনিসগুলো আমরা ভুল করি। ওই সংখ্যা মানে যে সংখ্যাটা ধরবেন সেটি, এটা 10 কিলোমিটার দূরে থাকলেও ওই সংখ্যা মানে যেটা ধরবেন সেটা, এই যেটা ধরছি। তাহলে বলছে এই জিনিসটার ভিতর তুলনা যদি করেন, কম বলছে, কোনটা কম, এটা তুলনায় এটা কম। তাহলে যেটা বড় এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দেন। কত কম বলছে, 50। তাহলে এটা হিসাব করেন, এখানে কত, 3, তাহলে 3x, এখানে 2x, এখানে কত, 50। তাহলে এইটা থেকে একটা গেলে এক্স, তাহলে এটা আর আর গুণ করলে 150। তাহলে উত্তর কত, 150। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা, প্লিজ বলেন। এরপরেটা, চলেন আমরা একের পর এক অঙ্ক করতে থাকবো। আপনাদের একটা জিনিস বেসিক মিনিমামটা দেখায়। 3/4, দেখেন 1/4 মানে কি, এক্স এর 1/4, তার মানে x/4। সরাসরি 4 দিয়ে ভাগ করলে হয়। 1/5 মানে কি, জাস্ট x/5। কিন্তু যদি বলি 2/4, 2/5, তার মানে 2/5, তাহলে উপরে 2x, নিচে 5। এইভাবেই ব্যাপারগুলি লিখতে হয়। তাহলে কোন সংখ্যা বলছে, একে আমরা ধরবো এক্স। ওকে, এর 3/4 বলছে, সমস্যা নেই। এই যেটা বলছে 3/4, যেটার সাথে অংশটা নিচে যাবে, তাহলে 3x/4। এরপর বলছে 1/5, মানে এই যেটা বলছে 1/5, তার মানে x/5। এই পঞ্চমাংশের মান, এই দুটোর মান কত বলছে, 60। ও, এখানে মজার একটা অঙ্ক, এখানে বলছে একটা সংখ্যা নিচ্ছেন, এটা বিয়োগ করে নাই, দেখেন 3/4 এর, এখানে এর আছে, 1/5 এখানে এর আছে, এরপর সমান সমান 60 বলছে। এই অঙ্কটার একটা মজার ভিউ হচ্ছে, আপনার এই যে জিনিসটা বলছে না, এটা ডিরেক্টলি এক্স না ধরে, এক্সটা ধরেই কাজ করেন। ধরেন, আমি ব্যাপারটা আরো সহজে দেখাচ্ছি। ধরেন এক্স এর 3/4 এর 1/5 সমান হচ্ছে 60। যেহেতু সবকটাতে এর আছে, তার মানে যোগ বিয়োগ নাই। তার মানে আপনি চাইলে এটা এর দিয়ে লিখতে হবে, ব্যাপারটা এমন না। জাস্ট এইভাবে লেখেন, এটা এইভাবে লেখেন 60। তাহলে এক্স এর মানটা কি হবে, এটা উল্টায় দেন। 60 উপরে 5/1, উপরে 4/3, অপর পাশে গেলে তো উল্টেই যাবে। ওকে, 3 বিশে 60, 5 বিশে 104, তাহলে কত, 400। তাহলে উত্তর কত হবে, 400। দেখছেন, অঙ্কটা বেশ সুন্দর। এবার আসেন, আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এখন এই অঙ্কটাতে কি বলছে, এটা তো আমরা, তারা সকালের ক্লাসে অলরেডি করেছেন, যে যদি কোনো অঙ্ক এরকম থাকে তাহলে এটার উত্তর সবসময় 200। এরকম বলতে কি, যেমন 80% দিলেন, এখানে 80 বিয়োগ করলেন, আর শেষে বিয়োগফল হলো কত, 80, তাহলে এটার উত্তর 200 হবে। আবার ধরেন 90% দিলেন, 90 বিয়োগ করলেন, রেজাল্ট হলো 90, এটার উত্তর 200। অর্থাৎ সেম পার্সেন্ট সেম সংখ্যা বিয়োগ হলে সবসময় 200 উত্তর হয়। ঠিক আছে,
এখন আমি জাস্ট বেসিকটা বলবো। বলছি কোন সংখ্যা, ওকে, কোন সংখ্যা এক্স এর 70%, এক্স এর 70% মানে হচ্ছে এই যে দেখেন 70 বাই এত, এটা থেকে 70 বিয়োগ করা। তার মানে আমি এইভাবে টেনেই করি, এটাই ভালো। উপরে 70x, নিচে 100, এখান থেকে 70 বিয়োগ করব, বিয়োগ করার পর 70 হবে। জাস্ট আমি যদি এখানে লসাগু করি, এখানে কত 100, তাহলে এখানে 70x হবে, এখানে কত হবে 7000 হবে, এখানে আহ 70 আছে, তাই না? ওকে, তাহলে আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে 70x মাইনাস 7000, আবার এটা আড়াআড়ি গুণ করলে এই পাশে আমার কি 7000। তাহলে দেখেন তো 70 সমান সমান এটা ওই পাশে গেলে আমাদের 14000 হবে। 70x, তাহলে এক্স সমান সমান এই 70 দিয়ে এটা কাটলে একটা শূন্য, আর এখানে 200। উত্তর হচ্ছে কি 200। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ভাই একটা কথা বলি, আপনারা আমাকে হেল্প করতেছেন না কেন? দেখেন তো স্টুডেন্ট কয়জনে নামছে, এভাবে কি 6 দিন টিকবে? বলেন, না টিকলে তো আমি পড়াতাম না। আর আমি তো খালি মাঠে এসে পড়াবো না, বলেন। ক্লাসে কি কোনো ভ্যালু ঘাটতি আছে? ঘাটতি নাই। আমি কি আন্তরিকতা কম দিচ্ছি? না। বাংলাদেশে এই ধরনের শুধুমাত্র খাদ্যের প্রশ্নের অ্যানালাইসিস একটা বই কি বাজারে দেখাতে পারবে? একটা বই দেখান। নাই। ওই কাজটাও আমি করে দিচ্ছি দিন রাত জেগে জেগে, সবই করতেছি, সবকিছুই দিচ্ছি। আপনার একটু হালকা শেয়ার করলে কি হয়? আপনারা তো ওই আজে বাজে ভিডিও খুব শেয়ার করেন, একজনে এসে লাফাচ্ছে, একদম হিরো বানায় দিচ্ছে। সবই শেয়ার করতেছেন, বুঝেও শেয়ার করেন, না বুঝেও শেয়ার করেন। আমি এর আগেও বলছিলাম ভাই, আমি কিন্তু হকার হওয়ার জন্য ক্লাস করাতে আসি না। আমি একজন শিক্ষক, আমার আত্মসম্মান বোধ আছে। আমি এখানে মিথ্যে প্রতিশ্রুতি, এই যে কাজটা করাচ্ছি, এটা অন্য কেউ করলে কি হতো? মার্কেটিংটা কোন লেভেলে চলে যেত বলেন? অন্য লেভেলে চলে যেত। এটা চারটিখানি কথা নাকি বলেন তো? এটা চারটিখানির কথা না। এটিকে ফুলায়া ফাফায়া মনে হচ্ছে যে পুরো হাজী মহসিন, মানে পুরো হাজী মহসিন হয়ে যেত। কিন্তু সেখানে ভদ্রভাবে আমি আপনাদের হেল্প করতেছি, আপনারা এগুলি গুরুত্ব বুঝেন না। কেন বুঝেন না? কারণ আপনারা এই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে যারা ভদ্র শিক্ষক, যারা চায় যে ভ্যালু দিয়ে শিক্ষার্থীদের হেল্প করতে, তাদেরকে আপনি পছন্দ করবেন না, তাদেরকে হেল্প করবেন না, তাদের কাছে শুধু স্বার্থটাই আদায় করবেন। কিন্তু যারা ওই টাইপের, তাদের সাথে আপনি ঠিকই লাফালাফি করবেন, শেয়ার করবেন ইচ্ছে মতো। আপনি দেখেন যতজন আপনারা যুক্ত হয়েছেন, একটা তো পোস্টেও লাইক দিতে পারেন। দেখেন অনেকে পোস্টেও লাইক দেন না, কেন ভাই? এটা তো কৃতজ্ঞতা বোধ। আমি এই যে কাজটা করতেছি, আপনারা যখন একটা শেয়ার দেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কেন? এটা তো আমার আমার জন্য আপনি কাজ করলেন। আবার আপনাকে যখন আমি পড়াচ্ছি, আপনি কি সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন? এটাই হচ্ছে মোরালিটি। আপনি সবকিছুই শুধু এক পাখির চিন্তা কেন করি ভাই? তাই কিনা? এটা আপনাদের ইচ্ছা, শেয়ার করবেন আর না করবেন। যত আমাকে সাপোর্ট দিবেন, যত উপস্থিত থাকবে, তত। এই যে আমি আপনাদের বলছিলাম, 200 স্টুডেন্ট না হলে এই টাইপের লম্বা ক্লাস চালানো যায় না। কারণ হচ্ছে শেষ পর্যন্ত ধৈর্য তো সবার থাকে না। 200-300 যুক্ত হলে ওখানে 50-60 জনের থাকে, তাই কিনা? আপনারা আপনাদের জায়গায় দেখেন, যদি মনে করেন যে শেয়ার না করাটাই ভালো, শেয়ার করবেন না। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনার কাছে মনে হয় শেয়ার করাটা অন্যজন উপকৃত হবে, শুধু আমার জন্যই আমি দেখবো, তাহলে দেখবেন আপনি ক্লাস পাচ্ছেন না, ক্লাস পাবেন না। আলটিমেট আপনার হিসাব আপনি করবেন। কথাটা বুঝতে পারছেন? সামনে আবার দেখেন দুপুরে পরে আবার ক্লাস নিব। আপনি ইমাজিন করতে পারছেন, পুরো 6 দিনে পুরো গণিত শেষ করে দিচ্ছি, সেখানে একটা শেয়ার আপনাদের কোন বিবেকের কোন জায়গাটায় আটকা পড়ে, বা 5 জন বন্ধুকে মেনশন দিতে, বা সবকিছু চুরি চুরি করতে করতে মানুষ তো গোপনে করে কোন জিনিসগুলো যেগুলো পাপ। আপনি চাকরির জন্য পড়তেছেন, আরো 5 জন বন্ধুকে ট্যাগ করবেন। আমি বলছি ট্যাগ করলে আবার আপনাদের পিডিএফ দিব। কেন বলছি? পিডিএফ তো এমনি দিয়ে দিতে পারতাম আমি। দেখেন এই যে এমনি দিচ্ছি, আপনারা তো এটা ভ্যালুয়েশন করতেছেন না, করবেন না। আমি বলছি যে অন্তত আপনারা মেনশন করে পিডিএফটা নেন। কথা বলছি, আমি সব খোলাখুলি বলি। সো এই যে মাত্র অল্প কয়েকজন শিক্ষার্থী, আমি চালিয়ে যাব, এই ক্লাস চালাবো, বা আমি যা প্রতিশ্রুতি দিচ্ছি চালিয়ে দেবো, কিন্তু আমি যে স্বপ্ন দেখি ওটা তো হবে না। কথা বলতে ওই স্বপ্নের ভিতর আপনার স্বার্থ আছে, শুধু একটু স্বার্থ না, অনেক অনেক স্বার্থ আছে।
কথা বুঝতে পারছেন? ওই স্বার্থ ফ্রিতে পেতে গেলে আপনি অন্তত শেয়ার করেন। শেয়ার করলে আমিও কোটিপতি হচ্ছি না, আপনিও কোটি, বা আমি কোটিপতি হলে আমি এমনিই হব, আমার যোগ্যতা দিয়েই হব। আমার কথাটা বুঝেন নাই? মাঝখান থেকে একটা ভালো কাজ জিয়ে রাখা। ওকে। আপনারা আবার কেউ বিরক্ত হয়ে বলবেন যে এই খালি শেয়ার শেয়ারের কথা বলে। আমি তো শেয়ারের কথা বলি না, আমি শেয়ারের কথা বলি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যখন স্টুডেন্ট না থাকে আমি কাকে পড়াবো বলেন? স্টুডেন্ট না থাকলে কাকে পড়াবো, এই কারণে বলা। ওকে, দেখেন, প্রথম ছয়টি মৌলিক সংখ্যার যোগফল। এখন প্রথম মৌলিক সংখ্যার ভিতর 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। কয়টা বলছে? 6টা। তাহলে 6টা, আপনি দেখেন, এখানে হচ্ছে 10, আর এখানে আহ আপনি দেখেন কত, 20, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। 31, তার মানে হচ্ছে আমার কত, 41। ঠিক আছে, এবার আসেন তারপরেরটা। এত থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? খুবই সিম্পল একটা ব্যাপার। যখন হতে থাকে, তাহলে লাস্টেরটা যদি মৌলিক সংখ্যা হয় ওটা গণনা করতে হয়, শেষেও যদি মৌলিক সংখ্যা হয় ওটা গণনা করতে হয়। আমরা জানি 1 থেকে 30 পর্যন্ত 10টা, তাই কিনা? তাহলে এর ভিতর 2 আছে, 3 আছে, তো যেহেতু হতে বলছে 3 সহ একটা ভাগ করতেছে, তাহলে 10 থেকে 1 গেলে আমাদের কয়টা? 9টা। এ- এটা অপশন তো ঝামেলা আছে, অপশন ঝামেলা আছে। হুম, কত নম্বর অঙ্ক? 13, তাই না? হুম, এখানে অপশনটা ভুল আছে। ওকে, দেখা হচ্ছে আজকে সন্ধ্যায়। থাকবেন অন্তত, ওরিয়েন্টেশন ক্লাসটা করেন, ভাল লাগবে। এবার আসেন, 61 থেকে 80-র মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটা একটু দেখেন, এখানে অপশন ভুল কিনা আল্লাহই জানে। ওকে, এগুলো তো তাড়াহুড়া করে স্লাইড করা, এই কারণে আমাদের শীটে ঠিক আছে, যেটা আপনাদের পিডিএফ দেওয়া হবে ওটাতে ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখানে প্রথমত হচ্ছে 61 হচ্ছে 60-এর ইমিডিয়েট বড়, আর এটার ইমিডিয়েট হচ্ছে আমাদের 79। এটার অন্তর চাইছে, তাহলে 79 থেকে 61 গেলে এখানে 8, 18 নাই, তাই না? এই যেটাই মনে হয় লিখতে চাইছিল। খ নাম্বার উত্তর। ওকে, তারপরে একটা আসেন, এটাও পাবেন, এটা ওই সেমটা রিপিট হচ্ছে। এটাও তো পারবে নাকি বলে? 40-এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 41, এটা হচ্ছে 97। তো 97 থেকে যদি 41 বাদ দেন তাহলে কত? 56। উত্তর কত? 56। 3 দ্বারা বিভাজিত নীতি জানেন? যেমন 1, 5, এটা 3 দ্বারা ভাগ যাবে কিনা আমরা কেমনে বুঝবো, নাকি যাবে না? 3-এর বিভাজ্যতার নীতি হচ্ছে ডিরেক্টলি 3 দিয়ে ভাগ করে দেখতে পারেন, যেমন 315-কে 3 দিয়ে ভাগ করেন, 3×2 = 30, 3×5 = 15, 105। আরেকটা হচ্ছে এটার ডিজিটটাকে 3, 1, 5 যোগ করবেন, তাহলে কত? 9। এবার 9কে যদি 3 দিয়ে ভাগ করা যায়, আলটিমেট এই টোটালটাই, এই যে যেমন ভাগ করলাম, ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়, এটা দেখলেই আমরা বুঝতে পারি এটা কত। দেখেন, 1, 2, কত? 9। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 1, 4, 1 কত? 6, এটাও 3 দ্বারা বিভাজ্য। এটা কত? 3, 5, 9, এটাও 3 দ্বারা বিভাজ্য। এখন এটা দেখবো, 1, 3, 9, 10, 13, 13 3 দ্বারা বিভাজ্য না, এটাই উত্তর। ক্লিয়ার? এটাই কি আমাদের উত্তর। 17 নম্বরটা দেখেন, এটা খুব একটা মজার অঙ্ক। নিচের কোনটা 3 দ্বারা বিভাজ্য না? নিচের কোনটা 3 দ্বারা বিভাজ্য না? এখন দেখেন, 3 দ্বারা বিভাজ্য না,
এটা আপনাকে যোগ করতে হবে অপশনগুলো, যোগ করার পর ট্রাই করতে হবে। আমি একটা দেখাই, বাকিগুলো আপনারা দেখবেন। এখানে কত, 70 আর 7, 77। 70, 77। আমি একটু অপশনটা আগে ঠিক করে নেই, অপশন ঠিক আছে কিনা। পরে দেখাচ্ছে যে কত নাম্বার, 17 নাম্বার, 17, 17। ওকে, ঠিক আছে। নিঃশেষে বিভাজ্য না, তাহলে আমাদের 52 আর 25 যোগ করে এখানে 7, এখানে 7, 77। এখন 77 আমার 3 দ্বারা বিভাজ্য কিনা, না, 77 তো আমার 3 দ্বারা বিভাজ্য না। সাইন ঠিক আছে কিনা আবার একটু দেখি। সবই এখানে ঠিক আছে, কারণ এই 77, 7, 7, 14 হয়, 14কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন না। এবার দেখি পরেরটা দেখি, 5, 2, 7, 7, 2, 5। এটা আমার বিভাজ্য কিনা, এখানে 7, 5, 12, 2 হাতের 1, এখানে কত, 5, 7, 5, 12। দেখেন তো, 1, 2, 5, 2, তাহলে কত হচ্ছে, 7, 8, 9, 10। সবই তো একই আসতেছে, দেখে। তারপরে টাকায় 412, 234, 6, এখানে 4, 6, 16। এটাও 3 দ্বারা বিভাজ্য না। ওকে, তাহলে এটা দেখি, 75 থেকে 57 যাক, থাকে কত, 2, সরি, 8, 8, তাই না? 15 থেকে 7 গেলে 8, হাতের 1, 6, 18। এটা হচ্ছে, এটাকে 8, 1 যোগ করলে 9, এটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে প্রশ্নটা ভুল আছে, এখানে 9 কথাটা থাকবে না, বলা হবে 3 দ্বারা বিভাজ্য কোনটা, এটা লাস্টেরটা। বলেন বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? প্রশ্নটাতে ভুল আছে, প্রশ্নটাতে ভুল আছে, কারণ এখানে বিভাজ্য নয় বলছে, কিন্তু আমাদের উত্তর হবে বিভাজ্য। ঠিক আছে, বলেন বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? ওকে, তারপরে যান, তারপরের অঙ্কটা দেখি আমরা। 540 সংখ্যাটির ভাজকের সংখ্যা, 540। ভাজক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবেন। এরপর উৎপাদক গুলো লিখবেন, এখানে আছে কয়টা, দুইটা উৎপাদক। 5 আছে কয়টা, একটা। 3 আছে তিনটা। এভাবে লিখে নেবেন, লিখে নেওয়ার পর বেসমেন্ট গুলো কেটে দিবেন, এবং এদের পাওয়ারের সাথে আপনি এক করে যোগ করবেন। এবার যারা আসবে এদেরকে গুণ করবেন, যেমন এখানে আস্তে আস্তে 3, এখানে 2, এখানে 4। তাহলে এখানে 3 গুণে 6, 4, 6, 24। তাহলে উত্তর ভাজক সংখ্যা কয়টা, 24টা। ক্লিয়ার? ওকে, এবার আসেন, এখানে কতগুলো ভাজক আছে এটা আপনারা পারবেন, আর তারপর আমি করে দিচ্ছি যাতে। এটা পারার আরেকটা কারণ হচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বেজোড় হয়। দেখেন, এখানে কি বলছে, ভাজক 10, ভাগফল এত, ভাগশেষ কত। ভাজ্য জিনিসটা কি, ভাজ্য মূলত হচ্ছে আমরা যে ভাজক আছে এর সাথে যদি ভাগফলটাকে গুণ করি, তাই কিনা, যে রেজাল্ট আসবে এর সাথে ভাগশেষ যদি যোগ করি, তাহলে ভাজ্য চলে আসবে। ভাজক কত, 10, ভাগফল কত, 10, ভাগশেষ কত, 1। 10 10 100, যোগ 1, তাহলে কত, 101। তাহলে ভাজ্য কত হবে, 101। এবার আসেন, এই যে অঙ্কটা, এই অঙ্কটা অপশন টেস্ট করবেন, এই অঙ্কটা অপশন টেস্ট করবেন। অপশন টেস্টের ভিতর আরেকটা বিভাজ্যতা নীতি আছে, ওটা এখন বোঝাবো না, বুঝাইলে আপনাদের মাথা হ্যাং করবে।
কথা বুঝতে পারছেন? বোঝালে কি মাথা হ্যাং করবে। ওটা বিভাজিত নীতি সম্পর্কে ভালো ধারণা না রাখলে ওটা আপনারা বুঝবেন না। ওটা বুঝলে খুব সহজে অঙ্কটা হয়ে যেত। কিভাবে? যেমন এতকে যদি এত এবং এত দিয়ে ভাগ করা হয় একটা এক সংখ্যাকে, তাহলে ভাগশেষ 4 হবে। কথা বুঝতে পারছেন? এই যে যাদেরকে দিয়ে ভাগ করবেন, এখানে 3ও আছে, 6ও আছে, এখানে 4ও আছে, হ্যাঁ, 2ও আছে। তার মানে খুবই সিম্পল ছিল যে যারা বিভাজ্যতার নীতিটা জানে, যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে যদি আমার ভাগশেষ 4 বাদ দেই। তাহলে 4 বাদ দিলে 48, 48 3 দ্বারা বিভাজ্য, সরি, এটা 3 দ্বারা বিভাজ্য। 4 বাদ দিলে আবার এখানে এটা 3 দ্বারা বিভাজ্য না, এখানে 4 বাদ দিলে 52, এটা 3 দ্বারা বিভাজ্য না। তার মানে আমাদের অঙ্ক চলে আসবে। এবার আসেন অপশন টেস্ট করি। ধরেন 18 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে 4, রাইট? ওকে। এখন যদি আমি 52কে 18 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? দেখেন, এখানে 52কে যদি আমাকে আহ ভাগ করে 4 দিয়ে দিলে, 4 × 8 = 32, 4 × 4 = 5, 6, 7, 3 দিয়ে যদি দেই, 3 × 8 = 24, 4, 3 × 3, 4, 5, বেশি হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমি যদি দুবার দেই 36, তাহলে এখানে হচ্ছে 6, হাতের 1 4, 16 হয়ে যাচ্ছে। আমার তো ভাগশেষ 4 আসতেছে না। আমি যদি 16 দিয়ে ভাগ দেই, তাহলে দেখেন তো কত আসে। 16 দিয়ে 52কে যদি ভাগ দেই, 16কে 52 দিয়ে ভাগ দিলে আমি যদি 3 বার দিই, 3 6 18, আর 3 × 3 = 4, 48। তাহলে 48 যদি হয়, এখানে 4 হচ্ছে। কথাটা ক্লিয়ার? তার মানে এবার 16 দিয়ে ভাগ করলে তো 10 থাকার কথা, এখানে 4 হচ্ছে। তার মানে সামথিং একটা মিস্টেক আছে, তাই না? দেখি শেষ থেকে একটা অপশন দেখি, 58কে, 58কে দেখি, এটা দেখি, 58কে দেখি, 58কে 18 দিয়ে যদি ভাগ দেই, 3 বার যদি দিই, 3 × 8 = 24, 2, 3 × 3 = 5, এই যে দেখেন ভাগশেষ 4 আছে। আবার 58কে যদি আমি 16 দিয়ে দিই, খেয়াল করে দেখেন, 16 দিলে কত হবে? সরি, আহ এখানে 4 বার যদি দিই, 4 6 24, 4, 4 × 4 = 5, 6, হবে না, 3 বার দিতে হবে। 3 6 18, 8, তাহলে 3 × 3 = 4, তাই কিনা? তাহলে কত হচ্ছে? 10। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা, উত্তর এটা। অপশন টেস্ট করবেন। বিভাজিত নীতিতে কেন যাচ্ছি না, ওটা আপনারা পারবেন না। বুঝতে পারছেন কিনা? বিভাজ্য নীতি আপনাদের জন্য জটিল হয়ে দাঁড়াবে। ওকে, এটা দেখেন, দুটি সংখ্যার যোগফল 130, বিয়োগফল এত, বৃহত্তম সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক কিন্তু আমি বলছিলাম যে আপনারা সবসময় যেটা থাকবে, বড় সংখ্যাটা বের করতে গেলে এই দুটো যোগ করবেন। বেসিক জানতে চাইলে আমার যে এখন ফ্রি একটা কোর্স চলতেছে, ওখানে বেসিক আলোচনা করছি। এই দুটো যোগ করে আপনি জাস্ট গড় করে নেবেন, তাহলে কত হবে? 70, এটা উত্তর। এই দুটো যোগ করে গড় করবেন। আমাদের সংখ্যার যে অঙ্কগুলো, এটা বড় একটা অংশই কি গড় অথবা অন্তর। দেখেন, এখানে যদি সূত্রটা চান, তাহলে এই দুটো বিয়োগ করবেন। 130 থেকে 10 চলে গেলে 120, 120-এর অর্ধেক হচ্ছে 60। কিন্তু আমাদের চাইছে বড় সংখ্যাটা, তাহলে উত্তর হবে 70। দেখা হচ্ছে 23 তারিখ, তাই না? ওকে, এবার দেখেন, দুটি সংখ্যার গুণফল 189 এবং সংখ্যা দুটির যোগফল 30। সংখ্যা দুটি কত? এখন দেখেন তো, এখানে গুণফল বলছে, সংখ্যা দুটির যোগফল এত। এটা কিভাবে বের করবেন? সংখ্যা দুটি কিভাবে বের করবেন? অপশন যেহেতু দেওয়া আছে, আপনি প্যারা নেবেন না, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। দেখেন, এগুলো যেগুলো যোগ করবেন সংখ্যা দুটো, এটার যোগফল কিন্তু 30 আসতেছে না। সংখ্যা দুটির যোগফল এটা 30 আসতেছে না। এটা কি অপশন দিছে? একটাও তো 30 আসছে না। সংখ্যা দুটির যোগফল 30। ওকে, 30 একটাও নাই।
কারণ যোগফল তো 30 হতে হবে, এখানে একটাও নাই, তার মানে উত্তর উত্তর হচ্ছে এটা। আর পরিশ্রম করলাম না, হ্যাঁ। যেটার যোগফল 30 হতো এবং গুণ করলে এত হতো, সেটাই উত্তর। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে 6, আবার তাদের বর্গের পার্থক্য হচ্ছে 108। সংখ্যা দুটির যোগফল কত? অঙ্কটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে না? কিন্তু এই অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। আপনার বাহির থেকে দেখলে কঠিন মনে হয়, একটু বীজগাণিতিক সূত্রাবলীর প্যাটার্নে সাজায় নেন। দুটো ধনাত্মক সংখ্যা মানে কি, এদের পার্থক্য মানে হচ্ছে 100। বলছে তাদের বর্গের অন্তর, বর্গের অন্তর মানে এই যে এরকম, এটা হচ্ছে 108, এটা হচ্ছে কি 108। আপনি দেখেন এখানে চাইছি কি যোগফল, দেখেন তো এটা ভাঙালে কি হয়, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 108। তাহলে দেখেন তো এক্স মাইনাস ওয়াই এর মান আছে না, আছে কিনা? এক্স প্লাস ওয়াই, এটা মান কত? 6, 108। তাহলে 6 গিয়ে জাস্ট ওটা ভাগ করলে তো আমরা দুটো সংখ্যার যোগফল পেয়ে যাচ্ছি। 108, 6, 6 কে 6, 6 8 48। খুবই সিম্পল কিনা বলেন তো? দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ। এবার আসেন, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? আপনারা জানেন যে পূর্ণ সংখ্যার ধারণা প্রত্যেকেই কম বেশি জানেন, যে ইন্টিজার যেটা, পূর্ণ সংখ্যার ধারণার একটা মজার দিক হচ্ছে, ওকে যাই হোক, পূর্ণ সংখ্যার ধারণার একটা মজার দিক হচ্ছে যে এটার পজিটিভ অথবা ধরেন এর ডান দিকে পজিটিভ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং কোনো ভগ্নাংশ হবে না, কিন্তু পজিটিভ বা নেগেটিভ হোক, ওতে সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এইভাবে চলতেই থাকবে, দুদিকেই অসীম পর্যন্ত চলতে থাকবে। পূর্ণ সংখ্যার একটা দারুণ কনসেপ্ট হচ্ছে, আপনি যত বামে যাবেন তত ছোট, যত বামে মান তত ছোট। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা দারুণ ক্যারেক্টার। আবার যত ডানে, যত ডানে তত কি মান বড়। কথাটা ক্লিয়ার? যত ডানে দিকে যাবেন, যেমন এই যে আমি যদি এটা -4 ধরি, তাহলে এটা ছোট, এটা বড়, এটা তুলনায় এটা বড়, এটা তুলনায় এটা বড়, এর তুলনায় এটা এটা, এইভাবে যত ডানে যাবেন তত বড় হবে। ডান হচ্ছে বড়, বাম হচ্ছে ছোট। এখন ইন্টিজারের একটা কথা হচ্ছে যে ওই সংখ্যাটাই পূর্ণ সংখ্যা হবে যেমন চেহারাই থাক, এটা কোনো ধরনের একটা পূর্ণ অখণ্ড সংখ্যা থাকবে। অখণ্ড সংখ্যা এটাকে অনেক সময় এরকম বলা হয় যে আপনি ধরেন বৃষ্টির মাঝে এক বেশ কিছু ইট সমান দূরত্বে ফেললো, হুম, সমান দূরত্বে কিছু ইট ফেললো, আপনি এই যে পূর্ণ ইটের উপর লাফিয়ে যেতে যাবেন, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। কিন্তু মনে রাখবেন, এই মাঝখানে একটা ছোট পোলাপানের জন্য ইট দিলেন, এটা হবে না, অথবা এখানে একটা এখানে দিলেন, এটা হবে না, একদম সেম ভাবে আঁকাতে হবে। এটাই হচ্ছে পূর্ণ সংখ্যার একটা বেসিক কনসেপ্ট। তাহলে আমাদের এই প্রশ্ন বলছে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট, তাহলে এর ভিতর যত বামের সংখ্যা হবে তত ছোট। এখানে সবচেয়ে বামের সংখ্যা দেখেন -4 আছে, -2 এর তুলনায় বড়, 0 বড়, -0 এখানে নাই। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কি বলা হয়? ওই যে অখণ্ড, এই মাত্র যেটা বললাম, ধনাত্মক হোক আর কি ঋণাত্মক হোক, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা এইভাবে ট্রিট করি। তাহলে এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এবার দেখেন একটা মজার অঙ্ক আছে, মজার অঙ্ক না বুঝলে একটা মারাত্মক কঠিন। ঠিক আছে, মজার অঙ্ক, কিন্তু না বুঝলে কি মারাত্মক কঠিন। এখন দেখেন, এই অঙ্কটা বলছে যদি 15, 28, 30 এই তিনটি সংখ্যার গুণফল, মানে আমি যদি এই 15, 28 এবং 33 কে গুণ করি, তাহলে আমার জেড আসবে, নিচের কোনটি পূর্ণ সংখ্যা হবে না? খেয়াল করে দেখেন, অর্থাৎ এই জেড কে যদি আমি 21 দ্বারা ভাগ করি, যদি বাক্সে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে নিশ্চিত থাকেন এটা একটা পূর্ণ সংখ্যা। আবার জেড কে যদি ধরেন আমি 24 দ্বারা ভাগ করি, যদি নিঃশেষে ভাগ যায়, তাহলে এটা পূর্ণ সংখ্যা।
জেড কে যদি আমি 55 দ্বারা ভাগ করি, যদি নিঃশেষে বাদ যায়, এটা পূর্ণ সংখ্যা, কারণ আমার নিঃশেষে ভাগ যাওয়া মানে একটা পূর্ণ সংখ্যা আসবে, একটা অখণ্ড সংখ্যা আসবে। এখন এই তো এগুলো ভাগ করে করে কে দেখবে, দেখার সময় আছে। এর জন্য আপনি যে কাজটা করবেন, খুব বিভাজ্যতে নীতি অ্যাপ্লাই করবেন। আমি বলে যাই, আপনি এখন না বুঝলেও পরে এক সময় আমার ভিডিওটা দেখলে, আমার যদি মূল ক্লাসে আসেন, তখন এটা আবার এসে দেখবেন, দেখবেন যে অনেক সুন্দর করে বুঝতেছেন। আজকে যদি আমার প্রচুর অঙ্ক সমাধান করতে হচ্ছে, আমি চাইলেও একটু ডেপথে যেতে পারতেছি না। দেখেন, কিন্তু অঙ্ক সমাধানের কৌশলটা আমি শেখাচ্ছি। বিভাজ্যতা নীতির একটা ফ্যাক্ট হচ্ছে, দেখেন আপনি যাকে ভাগ করবেন, এই তিনটা যখন গুণ করবেন, এইগুলো মিলিয়ে কিন্তু এখানে আসবে। যেমন এই যে 15 কিন্তু আসছে 3 এবং 5-এর গুণফল হিসেবে। যেমন 28, 28 যেটা 4 × 7 = 28, এখানে এটার গুণফল হিসেবে কিন্তু আসছে। এটা কি আসছে, দেখেন তো 3, 11-র গুণফল হিসেবে আসছে। একই ভাবে খেয়াল করে দেখেন, আমি যদি 15 বলি, যে 15-কে কি 3, 5 দ্বারা ভাগ করা যাবে? একদম করা যাবে, কারণ এদের গুণফল থেকে আসছে, এই কারণে 3, 5 দিয়ে ভাগ করতে পারবেন। 4, 7 দিয়ে কি 28-কে ভাগ করা যাবে? পারবেন। 3, 11 আলাদা আলাদা ভাগ করা যাবে? পারবেন। কারণ যাদের গুণফল থেকে আসবে তাদেরকে ভাগ করলে ভাগ করতে পারবেন। একইভাবে যে জেডটা আসছে, বলতে পারেন এগুলোর গুণফল থেকেই তো আসছে। মানে আমি যদি এই স্টেজটা দেখে তার নাতিদের স্টেজে চলে যাই, এদের থেকে এটা আসছে, এটা থেকে এটা, এটা দেয়, তার মানে আমি যদি বলি আলটিমেট কি এখান থেকে এখানে আছে, কথা সত্য কিনা? তার মানে এই যে এখানে যে 21 আছে না, দেখেন তো 21 কে কে আছে, 3 আর 7 আছে। আপনাকে এখানে শুধু দেখতে হবে যে যে কোনো একটা সংখ্যাকে, দেখেন তো 3 দিয়ে ভাগ করতে পারতেছেন কিনা। 7 দিয়ে একটাকে ভাগ করতে পারা যাচ্ছে, তার মানে 21 দিয়ে এই টোটালটা ভাগ করা যাবে। আপনি দেখেন, এটা যদি আমি চিন্তা করি 4 এবং 6, বা 6, আপনি দেখেন 4, 6 দ্বারা কোনোটাকে ভাগ করতে পারতেছেন কিনা, খেয়াল করেন। 4 দিয়ে এটাকে ভাগ করতে পারবেন, কিন্তু 6 দিয়ে ভাগ করতে পারবেন না। এখানেও যদি করা যেত, এখানেও যদি করা যেত, তাহলে 24 দ্বারা টোটালকে ভাগ করা যেত। একটা, দেখেন, ভাগটা হচ্ছে যেখানেই যেতেই পারেন, যেটা আসবে কোনো না কোনোটাকে ভাগ করা যাবে। যেমন 4 দিয়ে 28-কে ভাগ করা যাচ্ছে, কিন্তু 6 দিয়ে আপনি দেখেন, আপনি যে কোনো একটাকে ভাগ করতে পারতেছেন না, একটাকে পুরোপুরি ভাগ করা যেতে হবে। আবার যদি দেখেন, এখানে 5 আছে, 11 আছে, দেখেন 5 দিয়ে আপনি এই যে এটা 11 দিয়ে ভাগ করতে পারবেন, আবার 5 দিয়ে আবার এটাকে ভাগ করতে পারবেন। আলটিমেট আমাদের ব্যাপারটা হচ্ছে, উত্তর হবে এটা। না হলে আপনার সবকটা গুণ করে করতে হবে, না হলে সবগুলোকে গুণ করে করতে হবে। যে এখানে এইটাই কেবলমাত্র 6 দিয়ে কোনোটাকে ভাগ করা যাচ্ছে না। যেহেতু 6 দিয়ে ভাগ করা যাচ্ছে না, আলটিমেট এই টোটালটাতেও এই গাপলাটা থাকবে, তখন আপনি ভাগ করতে পারবেন না, রেজাল্ট যাই হোক। ক্লিয়ার? এখন দেখেন, 28, তিনটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটি 8, 9 হলে তৃতীয় সংখ্যা কত? এখন তিনটা সংখ্যা গুণফল 8 আর 9, আরেকটা সংখ্যা, তাই কিনা? এটা হচ্ছে 216। এটার মানেটা তো খুব সহজ, যে এক্স দিয়ে বাকি এই দুটোকে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে এক্স আসবে, তাই কিনা? এর জন্য তো আর আমাদের সিরিয়াসলি ভাবার মতো কিছু নাই। এখন দেখেন, আমি একটু কাটাকাটি করব। যেমন এটা যদি 3 দিয়ে, 9 দিয়ে ডিরেক্টলি কাটতে পারেন, 9 × 2 = 18, 4 × 9 = 36, 3 × 8 = 24। তার মানে এই যে আরেকটা সংখ্যা হচ্ছে আমার 10। ক্লিয়ার? উত্তর হবে কি? এবার আসেন, এই সংখ্যাটা এখানে বলছে 29 নম্বর, যদি এক্স ও ওয়াই উভয়ই বিজোড় হয়। আমি একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি, এই টাইপের অঙ্ক যত অঙ্ক আছে, এই একটা ছোট ট্রিক্সের সমাধান হবে। এই টাইপের অঙ্কে জোড় এবং বিজোড়কে দিয়ে মূলত সাজানো হয়। যখনই কোনো অঙ্ক এরকম বলা হবে, তখন একটা সংখ্যাকে ধরেন, আপনি ওরা যা বলছে বিজোড় বলছে, তার মানে এক্সও বিজোড়, ওয়াইও বিজোড়, আপনি যে যা যা বলবেন তাই ধরবেন। বিজোড় বললে 1 ধরবেন, আর যদি জোড় বলে তাহলে 2 ধরে হিসাব করবেন। আপনি বড় সংখ্যা ধরেও করতে পারেন, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। আপনি সবচেয়ে ছোটটা ধরবেন। ওকে, তাহলে নিচের কোনটি অবশ্যই জোড় হবে, তার মানে এই দুটো থেকে আমরা একটা জোড় প্রত্যাশা করতেছি। এখন জোড় সংখ্যা যে কোনোটাই আসতে পারে। এর জন্য আমি কি করব, ক নম্বর অপশনটাকে টেস্ট করব। এখানে এক্স এর মান আমি 1 অলরেডি ধরে নিয়েছি, 2, দেখেন এখানে এককে 1, 3 আসতেছে, তার মানে এটা উত্তর হচ্ছে না। এরপর খ নম্বরটা, আমি একটা 1 আর একটা 1, 2, দেখেন এটা জোড় হচ্ছে।
ক্লিয়ার? তাহলে উত্তর হবে এটা। এইভাবে অঙ্ক করবেন, যত অঙ্ক করেন সব হবে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। মানে এরকম দুই অঙ্কের একটা সংখ্যা আছে, কথা বুঝতে পারছেন? আপনারা কিন্তু জানেন এটা হচ্ছে একক স্থানের, এটা হচ্ছে আসলে দশক স্থানের, তাই না? আমরা এটাও জানি এটাকে আহ 1 গুণ করতে হয়, এটাকে 10 গুণ করতে হয়। এখন বলছে দশক স্থানীয় একটা সংখ্যার, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। মানে আপনি যদি একক স্থানীয় অঙ্ক যদি এক্স ধরেন, তাহলে এই অঙ্কটার চেহারা হবে 2x। ওকে, এখন বলছে সংখ্যাটি, এই যে এর ফলে তারা তো এই পুরো সংখ্যাটা কি এটা তো আর বলে নাই, শুধু এটারটা বলছে, এটাকে বলছে। যেমন এখানে যদি 5 হতো, এখানে যদি 2 হতো, তাহলে সংখ্যাটা 52 হতো। কিন্তু তারা কিন্তু ওটা বলে নাই, তারা শুধু বলছে এখানে 5 হবে, এখানে 2 হবে, এটা বলছে। এখানে 2 হবে, এখানে 4 হবে, এটা বলছে যে এই সংখ্যাটার এটা দ্বিগুণ হবে। কিন্তু আমি শুধু এই 4টে চিনি, 2টা চিনি, কিন্তু সংখ্যাটা হতে গেলে এই 42 আমার লিখতে হবে। তাহলে আমরা আগে সংখ্যাটা বের করব। সংখ্যাটা বের করতে গেলে তাদের স্থানীয় মান দেখতে হবে, এটা 1 গুণ, তার মানে এক্স। তারপরে এটা যোগ করতে হবে, এটা হচ্ছে কি দ্বিগুণ। দেখেন 10 দুগুণে 20x। তাহলে যেটা আসবে ওই সংখ্যাটা আসবে 21x, এটা হচ্ছে ওই সংখ্যাটা। এখন বলেন, তারা বলতেছে এই যে সংখ্যাটা, এটা অঙ্কদ্বয়ে যদি সমষ্টি করে, সমষ্টি তো বোঝেন, সমষ্টি হচ্ছে এই যে আমার যে অঙ্ক দুটো আছে, এই অঙ্ক দুটোকে যদি আমি সমষ্টি করি, কথা বলছি যোগ করি, তাহলে কি 2x+x 3 হয় না, 3x হয় না। এবার বলছে এই সমষ্টির এটা কত গুণ হবে। দেখেন 3×7=21, 7 গুণ। খুবই সিম্পল। কত গুণ? 7 গুণ। এইটুকু ক্লিয়ার? বলে বুঝতে পারছেন কিনা? এখানে অনেক মৌলিক তথ্য আছে যেগুলো যারা অনেক দুর্বল তারা হয়তো একটু কম বুঝবেন। এখন একাধিকবার দেখলে বুঝতেও পারে, কোনো সমস্যা নেই। যাদের মোটামুটি বেসিক আছে তারা আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, এগুলো দাগ অনেক বড় বড়। আপনারা দেখেন তো, জমে যারা আছেন তারা বলেন তো, আমি স্থান বিনিময়ের যে অঙ্কগুলো করিয়েছি, এখন কি সমস্যা হওয়ার কথা? দেখেন তো এই অঙ্কটা পারেন কিনা। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। খেয়াল করে। ওকে, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। দেখেন এখানে এই যে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, বা 18 বিয়োগ করলে স্থান বিনিময় করে, বা অরিজিনাল সংখ্যা এবং স্থান বিনিময়ের সংখ্যার পার্থক্য 18, বা অরিজিনাল সংখ্যা স্থান বিনিময়ের সংখ্যা এখানে বৃদ্ধি 18 ও হ্রাস 18, যাই বলুক, দুটোর ডিফারেন্সটাকে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 2। তার মানে আমার যে সংখ্যাটা নির্ণয় করব, ওই সংখ্যার একক আর দশক স্থানের পার্থক্য 2। আমি, যারা একদম নতুন আছেন প্লিজ আমি শুধু বলবো আমার এই কথাটা বিশ্বাস করেন, কারণ বেসিকটার জন্য 30 মিনিট লাগবে। সো যে পার্থক্যটা থাকবে, বা যেটা যোগ করবেন, যেটা বৃদ্ধি করবে, বা মানে দুটো সংখ্যার মাঝে, ওটাকে 9 দ্বারা ভাগ করবেন, তাহলে পার্থক্য কত? 2। তাহলে অঙ্ক দুটোর পার্থক্য 2 হবে। দেখেন তো 5-1 এর পার্থক্য কি 2? না, বাদ। দেখেন তো 4-2 এর পার্থক্য কি 2? ইয়েস। দেখেন তো 6-3 এর পার্থক্য 2? না। 4-8 এর পার্থক্য 2? না। তাহলে উত্তর কোনটা? খ নাম্বার। ক্লিয়ার? জাস্ট কয়েক সেকেন্ড, জাস্ট কয়েক সেকেন্ড, এগুলো সবই সম্ভব বেসিক শিখে। ওকে, আপনাদের এত পরিমাণ বিজ্ঞাপন হয়তো দেখতেছেন, আমি বিজ্ঞাপন নিয়ে কথা বলবো না। এই বইয়ের বিনিময়ে 6 মাসে ইংরেজি শেখার সুযোগটি আজকেই আপনারা পাচ্ছেন। হ্যাঁ, যাদের দরকার নিয়ে নিতে পারেন, কারণ লাভটা সবাই বোঝে। আপনি যদি বোঝেন ভালো, মাশাল্লাহ। না বুঝলে তো শেষ। এই কোর্সের অনেকগুলো ইন্টারনাল সুবিধা আছে, এটা আজকে রাত মানে সন্ধ্যা 6টা 30-এ কথা বলবো। ফ্রিতে সবার জন্য সেমিনারটা উন্মুক্ত করে দেবো, যুক্ত হয়। যদি মনে হয় আপনার কেরিয়ারের কোথাও সলিউশন আছে, নেবেন। আমি একটা কথা বলি, আপনারা কোনোদিনও কোর্স না আবেগে কিনেন না। আবেগে না কিনে যেটা আপনার দরকার, এটা আমার কাছে না, অন্য স্যারটা ভালো,
মানে ভাইব দেখে না, আপনি ওনার ক্লাসগুলো দেখবেন যে আপনার মনের কথাগুলো বলতেছে কিনা, বা আপনার যা যা সমস্যা ওটার সাথে রিলেট হচ্ছে, ওটা কিনেন। এটা আমি কবিয়াল নোট দেখেই কিনলেন, আরেকজন দেখেই কিনলেন, সবাই কিনতেছে দেখে কিনলেন, সবই ভুল। কারণ সবার রোগ এবং রোগের লেভেল এক না, সবার চিকিৎসাটা তাই আলাদা আলাদা হবে। কথা হলো, এই যে আপনারা দেখেন আমরা যখন দল বেঁধে যাই একসাথে 30 40, মানে শয়ে শয়ে যায়, কিন্তু দিন শেষে সবারই সমস্যার সমাধান হয় না, একটা অংশের হয় আর বড় একটা অংশের হয় না। কারণ বড় একটা অংশই ওখানে যাওয়ার আগে অ্যানালাইসিস করে নাই যে সবাই যাচ্ছে, তার সাথে আমার সমস্যার সমাধানের জন্য ওটা কাজে দেবে কিনা। কথা বুঝেননি? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বলেন, আপনারা কি সাহস হারাচ্ছেন? প্লিজ, আপনারা কি সাহস হারাচ্ছেন? আমি আরো 15 মিনিট ক্লাস নিতে চাই। বলেন, অনুমতি চাচ্ছে, বলেন। সাহস আছে কি আপনাদের? এই একটু দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, কারণ আমাদের তো পুরো গণিত শেষ করতে হবে, বুঝেন না? ওকে। জাস্ট 10টা মিনিট সময় নিন নাকি? তাহলে এক কাজ করি, আহ এখানে শেষ করি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কখন? আমরা আজকে আপনাদের সাথে আবার দেখা করবো একটু আগে। এখন 1:30 এখনো বাজে নাই। উম, এরপরেই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, বর্গমূল আছে, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এগুলো আমরা শেষ করে দেব। আরো অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, হ্যাঁ। তাহলে আহ 1 মিনিট, 1 2 3 4 5, তাই না? 5। আমি একটু বলছি, আপনাদের সাথে আমার দেখা হবে 2টা 30 মিনিটে, প্লিজ। 2টা 30 মিনিটে কেন বললাম? কারণ পরে আবার আসরের নামাজ থাকে। কি বলে? পরে আবার আসরের নামাজ থাকে 2টা 30 মিনিট। 2টা 30 মিনিট মনে থাকবে? বলে, 2টো 30 মিনিট, প্লিজ। তাহলে দেখা হবে ইনশাল্লাহ 2টা 30 মিনিটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম।